রেলওয়ে এনটিপিসি ইউজি এক্সাম যেটা তোমাদের এই বছরে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে তার অ্যান্সার কি এসেছে। তো সেখানে জিকে পোর্শন থেকে যা যা কোশ্চেন্স এসেছে সেগুলো কিন্তু অলরেডি আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলোচনা শুরু করেছি। ইতিহাস থেকে আমরা আলোচনা শুরু করেছি, যার দুটো ভিডিও অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে। অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল থেকে এক্স্যাক্টলি যা যা কোশ্চেন্স তোমাদের পরীক্ষা এসেছিলো সেই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সেখানে আলোচনা করা হয়েছে উইথ ডিটেল এক্সপ্লেনেশন। তো আজকেও এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব মডার্ন হিস্ট্রি থেকে যা যা কোশ্চেন্স তোমাদের পরীক্ষা এসেছে সেগুলো কিন্তু ডিটেল আকারে। তো যারা যারা তোমরা আগামীতে এনটিপিসির এক্সাম দেবে, গ্রুপ ডির এক্সাম দেবে, তো সমস্ত রেলওয়ে এক্সামের জন্য যেখানে জিকে আসে তার জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে এই সমস্ত কোশ্চেন্সগুলো। তো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেন্সগুলো ভালোভাবে দেখে নাও, তোমরা প্যাটার্নটাও বুঝতে পারবে কেমন কি এক্সাম প্যাটার্ন হয়। তো শুরু করছি আজকের আমরা ভিডিও, অনেকটাই বড় একটা ভিডিও হবে, সো শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবে প্রত্যেকে। মডার্ন হিস্ট্রি কোশ্চেন্স। দেখো, ফার্স্ট কোশ্চেন্স আমাদের এখানে রয়েছে, বক্সারের যুদ্ধের পর প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা বা যেটাকে বলা হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট কী ছিল। অপশন এতে রয়েছে ফরাসি ও ব্রিটিশদের শাসন ক্ষমতা ভাগাভাগির একটা ব্যবস্থা, ব্রিটিশদের সরাসরি শাসনের একটি ব্যবস্থা, কোম্পানির রাজস্ব সংগ্রহ করবে এবং নবাব প্রশাসন চালাবেন এমন একটি ব্যবস্থা, নবাব রাজস্ব সংগ্রহ করবেন এবং কোম্পানি সেনাবাহিনী বজায় রাখবে এমন একটি ব্যবস্থা। তো কোনটি হবে এখান থেকে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যেখানে বলা হচ্ছে কোম্পানি রাজস্ব সংগ্রহ করবে এবং নবাব কী করবে, প্রশাসন চালাবেন এমন একটি ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। আরও একটু ডিটেলসে আমরা দেখে নিই এখানে। দেখো, 1765 সালে বক্সারের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন চালু করেন। এই ব্যবস্থায় শ্রেণী কোম্পানি বাংলায় দেওয়ানি অধিকার পায়, অর্থাৎ রাজস্ব আদায়ের সম্পূর্ণ ক্ষমতা কিন্তু তাদের হাতে চলে যায়। এবং অন্যদিকে যদি আমরা দেখি আইন শৃঙ্খলা ও দৈনন্দিন প্রশাসনিক দায়ভার বাংলার নবাবের উপর থাকে, যার ফলে সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে থাকলেও দায়বদ্ধতা ছিল কিন্তু নবাবের। নেক্সট, দ্বিতীয় কোশ্চেন রয়েছে, বন্দিবাসের যুদ্ধের প্রভাব কোন ঘটনার মাধ্যমে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন ঘটায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যেখানে বলা হচ্ছে ব্রিটিশ আধিপত্য বৃদ্ধি এবং ফরাসি সামরিক প্রভাবের চূড়ান্ত পতন। তো এক্ষেত্রে আমরা দেখিনি আরও ডিটেলসে। 1760 সালে সংগঠিত বন্দিবাসের যুদ্ধে ব্রিটিশ বাহিনী ফরাসিদের চূড়ান্তভাবে কিন্তু পরাজিত করে। এই পরাজয়ের ফলে ভারতে ফরাসি সামরিক ও রাজনৈতিক প্রভাব চিরতরে কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। ফলস্বরূপ ভারতে একক ইউরোপীয় শক্তি হিসেবে কিন্তু ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য ও কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ভাস্কো দা গামা ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে কবে কালিকটের কাপ্পাড়ে পৌঁছান? তো কত সালে সেই সালটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের জিজ্ঞেস করেছে, যেখানে অপশন হয়ে যাবে কিন্তু ডি, 20 মে 1498। আমি অপশনগুলো পড়ছি না, এরকম হলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও। আমি জাস্ট যেটা উত্তর সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্ড তার সঙ্গে কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু আলোচনা করছি। দেখো, বিস্তারিত আলোচনায় বলা হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালের 20 মে ভারতে মালাবার উপকূলের কালিকটের কাপ্পাড়ে এসে কিন্তু পৌঁছান। এটি ছিল ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশ ঘুরে আসার একটি সম্পূর্ণ নতুন সরাসরি সমুদ্রপথ আবিষ্কার। এই ঘটনার মাধ্যমেই কিন্তু আমরা দেখব ইউরোপীয় যে বণিকদের সেটার আগমন এবং ঔপনিবেশিক শাসনের কিন্তু এখানে সূচনা ঘটছে। নেক্সট অপশনে বলা হচ্ছে 1798 সালে কোন ভারতীয় শাসক প্রথম ব্রিটিশদের সাথে সহায়ক মিত্রতা গ্রহণ করে, বা যেটাকে বলা হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স? তো এক্ষেত্রে মনে রাখবে হায়দ্রাবাদের নিজাম কিন্তু এই
সহায়ক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স কিন্তু প্রথম গ্রহণ করে। লর্ড ওয়েলেসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের জন্য এই যে সাবসিডারি অ্যালায়েন্স সেটা কিন্তু চালু করেছিলেন। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম ভারতীয় শাসক হিসেবে কিন্তু এই অপমানজনক নীতিতে কিন্তু স্বাক্ষর করেন। এই নীতি অনুযায়ী শাসককে নিজস্ব সেনাবাহিনী ভেঙে দিয়ে ব্রিটিশ রেসিডেন্টস ও সৈন্যদল নিজের খরচে রাখতে হতো। অর্থাৎ তার কিন্তু নিজের কিন্তু কোনো সেনাবাহিনী বা কিছু থাকতো না। তার মানে ব্রিটিশদের যে সমস্ত সৈন্যবাহিনী সেগুলোকেই কিন্তু মানে তাদেরকে রাখতে হতো এবং সব খরচ থেকে শুরু করে ইত্যাদি যা সমস্ত বিষয় সেগুলো কিন্তু চালাতে হতো শাসককে। ফলস্বরূপ তার অনেকটাই বলা যায় লস হতো এক্ষেত্রে। নেক্সট, ব্রিটিশরা কোন যুদ্ধের পর বাংলার নিয়ন্ত্রণ লাভ করে? বক্সার, পানিপথ, পলাশী না বন্দিবাসের যুদ্ধ? তো এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে পলাশীর যুদ্ধ। ঠিক আছে, এবারে আমরা ডিটেলস একটু দেখে নেব। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে। মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাব এই যুদ্ধে কিন্তু হেরে যান। এই জয়ের মাধ্যমে ব্রিটিশরা বাংলায় তাদের প্রথম রাজনৈতিক যে পুতুল সরকার সেটা কিন্তু তৈরি করে, অর্থাৎ যা বলবে সেটাই কিন্তু তারা কিন্তু শুনতে বাধ্য ছিল। বাংলার শাসনভার পরোক্ষভাবে কিন্তু ব্রিটিশরা কিন্তু এইভাবে কিন্তু নিয়ন্ত্রণ করত। ঠিক আছে, সালটা মনে রাখবে, 1757 সালের 23শে জুন। পলাশীটা কোথায়? সেটা হচ্ছে নদিয়া বর্তমান। ঠিক আছে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেনও কিন্তু পলাশীর যুদ্ধ থেকে রয়েছে। কোন ঘটনাটি সরাসরি ব্রিটিশ বাংলা সংঘাতের সূত্রপাত ঘটায় যা পলাশীর যুদ্ধ রূপ নেয়? কোনটি? সিরাজ উদ্দৌলার দ্বারা কলকাতা দখল এবং ব্রিটিশ কারখানা। না, দ্বিতীয় অপশনে রয়েছে রাজকীয় ফরমানের মাধ্যমে দেওয়া শুল্কমুক্ত বাণিজ্যের অপব্যবহার, না বাংলায় ইংরেজ কোম্পানির অভ্যন্তরীণ বাণিজ্যে অস্বীকৃতি। তো এক্ষেত্রে কোনোটাই মনে হচ্ছে না, এখানে অপশন কিন্তু সঠিক হয়ে যাবে অপশন এ, যেখানে সিরাজ উদ্দৌলার যে কলকাতা দখল এবং ব্রিটিশদের কারখানা আক্রমণ, এটাই কিন্তু এই যে পলাশীর যুদ্ধ 1757 সাল সেই সময়ের কিন্তু একটা মূল কারণ যদি বলা হয় তো সেটা হচ্ছে এই বিষয়টি। ডিটেলস একটু আমরা দেখে নিই। নবাব সিরাজ উদ্দৌলা সিংহাসনে বসার পর ব্রিটিশদের ঔদ্ধত্য ও দুর্গের প্রাচীর নির্মাণের প্রতিবাদে কলকাতা আক্রমণ করেন সিরাজ উদ্দৌলা এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। কাশিম বাজারের ব্রিটিশ যে ফ্যাক্টরি সেটাও কিন্তু নবাবের বাহিনী সিলগালা মানে বলা যায় সেখানে সিল দিয়ে দেয়। এই ঘটনাটি ব্রিটিশদের কী করে একদম রাগিয়ে তোলে এবং তারা নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য কিন্তু এই যে মির্জাফরকে দিয়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু করায়। মানে তাদের মধ্যে একটা কিন্তু বলা যায় সংঘর্ষ তৈরি করার মাধ্যমে কিন্তু তারা এই যে যুদ্ধ সেটাতে কিন্তু অবতীর্ণ হয়। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে এলাহাবাদের চুক্তির কোন ধারাটি পূর্ব ভারতে ব্রিটিশদের রাজনৈতিক কর্তৃত্বকে সবচেয়ে বেশি শক্তিশালী করে? তো এখানে সঠিক যদি উত্তর হয় সেটা হয়ে যাবে হচ্ছে এটা অপশন বি, যেখানে বলা হচ্ছে কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার প্রদান। এই বিষয়টি কিন্তু যে রাজনৈতিক কর্তৃত্ব সেটাকে বেশি করে শক্তিশালী করে তোলে পূর্ব ভারতে। 1765 সালে বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পর ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত করে। এই চুক্তির মাধ্যমে কি করছে? বাংলা, তারপর হচ্ছে বিহার, উড়িষ্যা, এই তিনটি রাজ্যের কিন্তু রাজস্ব আদায়ের কিন্তু তারা কিন্তু অধিকার লাভ করছে, অর্থাৎ দেওয়ানি অধিকার কিন্তু তারা লাভ করছে। এর ফলস্বরূপ কী হচ্ছে? ভারতের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের অর্থনৈতিক নিয়ন্ত্রণ কিন্তু সরাসরি কিন্তু ব্রিটিশদের হাতে চলে আসছে। অর্থাৎ সেই সময় কিন্তু এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এটা তো কিন্তু বিশাল একটা কিন্তু বলা যায় মানে অর্থনৈতিক দিক কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু সেই সময় ছিল।
তো এই সমস্ত এলাকাগুলো কিন্তু চলে গেল কাদের হাতে? ব্রিটিশদের হাতে। তারা কিন্তু প্রত্যক্ষভাবে এখান থেকে কিন্তু তারা কিন্তু কী করতে লাগলো? রাজস্ব আদায় করতে লাগলো এই মানে চুক্তির ফলে, ঠিক আছে, চুক্তির ফলে। নেক্সট, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার লুপ্ত পায়? বিভিন্ন অ্যাক্ট ছিল, আমরা যদি দেখি সেই 1772 থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টগুলো সেখান থেকে শুরু হচ্ছে। তো এটার প্রথম অপশনটাই হয়ে যাবে সঠিক উত্তর এখানে, যেটা হচ্ছে 1813 সালের চার্টার অ্যাক্ট। এর মাধ্যমে কিন্তু একচেটিয়া যে অধিকার সেটা কিন্তু একদমভাবে খর্ব হয়, এবং আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে যে চায়ের বাণিজ্য চায়নার সাথে সেটাও আই থিঙ্ক সেটা শুধুমাত্র ছিল, বাকি সব কিছু কিন্তু বিলুপ্ত করা হয়। তো এখানে আমরা একটু দেখে নিই। 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের যে একচেটিয়া অধিকার সেটা কিন্তু বলা যায় বাতিল করে দেয়। এর ফলস্বরূপ কিন্তু সমস্ত ব্রিটিশ নাগরিক ও বণিকদের জন্য ভারতের বাজার কিন্তু একদম বলা যায় উন্মুক্ত হয়ে যায়। তবে কোম্পানিকে আরও 20 বছরের জন্য কিন্তু চীনের সাথে বাণিজ্য এবং ভারতের সাথে চায়ের বাণিজ্যে কিন্তু একচেটিয়া অধিকার বজায় রাখার অনুমতি দেয়। ঠিক আছে, বাকি সব কিছু কিন্তু বন্ধ করে দেয়, বাকি চায়ের সাথে কিন্তু বাণিজ্য সেই বিষয়টা কিন্তু রাখা হয়। দেখো কোশ্চেন্স কিন্তু রিপিট হয়, সেটা কিন্তু তোমরা বুঝতে পারো এই কোশ্চেন্সগুলো দেখলে। কিছুক্ষণ আগে আমরা করলাম ডিটেলসেই। 1498 সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছানো পর্তুগিজ অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটা কী বলতে হবে, এটা বলার দরকার নেই, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। একটু আগেই আমরা দেখলাম। পর্তুগালের রাজা ডম ম্যানুয়েলের নির্দেশে ভাস্কো দা গামা ভারতের উদ্দেশ্যে 4 জাহাজের একটি নৌবহর নিয়ে যাত্রা করেন। 1498 সালের মে মাসে তিনি কালিকটের স্থানীয় রাজা জামরুনির দরবারে পৌঁছান। এর মূল উদ্দেশ্য কী ছিল এই অভিযানের? আমরা যদি দেখি তো দেখব আমরা যে আরব্য বণিকদের এড়িয়ে সরাসরি ভারতের মশলা বাণিজ্যের বাজারে কিন্তু প্রবেশ করাই কিন্তু উদ্দেশ্য ছিল। নেক্সট, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কেন্দ্র বা বসতি কোথায় অবস্থিত? তো অপশনে রয়েছে কারাইকাল, পন্ডিচেরি, মাহে, চন্দননগর। তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে পন্ডিচেরি। 1674 সালে ফরাসিরা পন্ডিচেরিতে, যেটা বর্তমান নাম কিন্তু পুদুচেরি, তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও প্রশাসনিক সদর দপ্তর কিন্তু স্থাপন করেন। এটি ভারতের পূর্ব উপকূলে ফরাসি শক্তির মূল ঘাঁটিতে পরিণত হয়েছিল। পরবর্তীতে ফ্রাঁসোয়া মার্টিন এবং জোসেফ ডুপ্লের নেতৃত্বে পন্ডিচেরি ভারতের ফরাসি সাম্রাজ্যের মূল প্রাণকেন্দ্র কিন্তু রূপান্তরিত হয় প্রাণকেন্দ্রে। নেক্সট, এস্তাদো দ্য ইন্ডিয়া এর রাজধানী কোথায় অবস্থিত ছিল? তো অপশনে রয়েছে কোচি, গোয়া, লিসবন। তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গোয়াতে কিন্তু ছিল রাজধানী। এস্তাদো দ্য ইন্ডিয়া ছিল এশিয়ার পর্তুগিজ সাম্রাজ্যের কিন্তু দাপ্তরিক নাম, এটাও মনে রাখবে, এটা কিন্তু দাপ্তরিক নাম ছিল পর্তুগিজ সাম্রাজ্যের। 1510 সালে পর্তুগিজ গভর্নর আলফোনসো ডি আলবুকার্ক বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন। পরবর্তীতে 1530 সালে কোচি থেকে পর্তুগিজ ভারতের মূল রাজধানী স্থায়ীভাবে গোয়াতে কিন্তু স্থানান্তরিত করা হয়। ডাচরা কোন ইউরোপীয় শক্তির কাছে পরাজিত হয়ে মূলত ভারতে তাদের প্রভাব হারিয়েছিল? ডেনিশ, ফরাসি, ব্রিটিশ, পর্তুগিজ, কোনটি হবে এখানে অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ব্রিটিশদের হাতে কিন্তু তারা কিন্তু পরাজিত হয়। (1759) সালে সংগঠিত বেদারার যুদ্ধে বা ব্যাটেল অফ বেদারা ব্রিটিশ
ব্রিটিশ বাহিনী ওলন্দাজ বা ডাচ বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে এই পরাজয়ের পর ডাচরা ভারত থেকে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক মনোযোগ গুটিয়ে নেয়। তারা মূলত ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপপুঞ্জের দিকে কিন্তু সীমাবদ্ধ করে ফেলে। নেক্সট, নিচের কোনটি ইউরোপীয়দের ভারতে আসার প্রধান কারণ ছিল? মশলা বাণিজ্যের জন্য সরাসরি সমুদ্রপথ খোঁজা, গণতান্ত্রিক ব্যবস্থা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ইউরোপীয় শিল্প ও সংস্কৃতির প্রসার ঘটানো, ভারতে আধুনিক শিল্প ও শিক্ষা বিস্তার। তো এগুলো তো দেখেই বোঝাচ্ছে যে এগুলো হবে না। কেন হবে না? তার কারণ তারা কি এখানে এসে শাসন প্রতিষ্ঠা করার তাদের কী বা উদ্দেশ্য থাকবে? নিশ্চয়ই তাদের এমন কিছু একটা উদ্দেশ্য থাকবে যেটার জন্য তাদের লাভ হয়। তো এখানে আমাদের কিন্তু মশলার কিন্তু জন্য বিখ্যাত ছিল সেই সময়। তো মশলা বাণিজ্যের সাথে কিন্তু সরাসরি কিন্তু বলা যায় সমুদ্রপথ খোঁজা, এটাই ছিল তাদের কিন্তু মূল উদ্দেশ্য যদি বলা হয় এই চারটির মধ্যে। একটু ডিটেলসে আমরা দেখে নেব। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করার পর ইউরোপের সাথে ভারতের স্থলভাগের পুরনো বাণিজ্য পথ বন্ধ হয়ে যায়। ইউরোপে ভারতীয় মশলার, বিশেষ করে গোলমরিচ, এটাও কিন্তু ডাব্লিউবির একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, ব্যাপক চাহিদা ছিল। তাই আরব্য বণিকদের একচেটিয়া ব্যবসা ভাঙতে এবং কম খরচে বাণিজ্য করতে ইউরোপীরা মরিয়া হয়ে নতুন সমুদ্রপথের সন্ধান শুরু করে। নেক্সট, 1765 সালের পর বাংলায় স্থাপিত দ্বৈত শাসন ব্যবস্থার সঠিক বৈশিষ্ট্য কোনটি ছিল? রাজস্ব আদায় কোনো কোম্পানির নিয়ন্ত্রণ ছাড়াই মুঘল কর্মকর্তারা নিয়ন্ত্রণ করতেন। রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে আর প্রশাসনিক দায়িত্ব ছিল নবাবের হাতে। বিচার বিভাগীয় ক্ষমতা সম্পূর্ণভাবে কোম্পানির শাসনে চলে যায়। ফৌজদারি বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে কোম্পানি নজরদারি মুক্ত ছিল। তো এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব, অপশন নম্বর বি হবে, যেখানে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে ছিল এবং প্রশাসনিক দায়িত্ব কিন্তু দেওয়া হতো নবাবকে। এই ব্যবস্থায় আর্থিক দেওয়ানি লাভ করায় কোষাগার ও অর্থের মালিক হয় কোম্পানি, কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও বিচার কাজ করার মতো কঠিন এবং ব্যয়বহুল প্রশাসনিক দায়িত্ব কিন্তু নবাবের উপর চাপানো থাকতো। কারণ ব্যয়বহুল এই কারণেই, কারণ বিভিন্ন যারা সেনাবাহিনীতে তাদের কিন্তু অনেক খরচ রয়েছে, খাওয়া খরচা থেকে শুরু করে ইত্যাদি, সেগুলোর দায়িত্ব তাদের উপরে থাকতো। আর তারা কিন্তু আর্থিক যে বলা যায় রাজস্ব, সেগুলো কিন্তু আদায় করা বা সেই সমস্ত কাজগুলো কিন্তু কোম্পানি নিত, অর্থাৎ তারা কিন্তু লাভ হতো। এক্ষেত্রে নবাব কিন্তু অনেকটাই বলা যায় তার উপরে চাপ থাকতো। ফলে নবাবের দায়িত্ব থাকলেও কোনো অর্থ ছিল না, আর কোম্পানির অর্থ থাকলেও কোনো দায়িত্ব ছিল না। আধুনিক ভারতীয় সাহিত্যে আঞ্চলিক বা দেশীয় ভাষাগুলোর নাটক ও প্রসারের মূল কারণ কী ছিল? তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা এবং আধুনিক মুদ্রণ প্রযুক্তি হচ্ছে মূল কারণ ছিল। 19 শতকে ব্রিটিশদের মাধ্যমে ভারতে আধুনিক ছাপাখানা বা প্রিন্টিং প্রেস ব্যাপক বিস্তার কিন্তু ঘটে। এর ফলস্বরূপ কী হচ্ছে, পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে সাধারণ মানুষের মধ্যে নিজ নিজ আঞ্চলিক যে ভাষার বই, সংবাদপত্র ও সাময়িকী পড়ার একটা আগ্রহ কিন্তু বাড়ে। এই মুদ্রণ বিপ্লবী বাংলা, মারাঠি, তামিল প্রভৃতি আঞ্চলিক ভাষার আধুনিক সাহিত্যের যে ভিত্তি সেটা কিন্তু গড়ে তোলে। মনে রাখবে এগুলো। প্রাক স্বাধীনতা ভারতে নিচের কে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে প্রথম দারিদ্র্য সীমার ধারণা আলোচনা করেন বা পভার্টি লাইন নিয়ে আলোচনা করেন? তো এটা অনেকবার এই কোশ্চেন্সটা এসেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দাদাভাই নৌরোজি। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কিন্তু দাদাভাই নৌরোজি পরিচিত। 1901 সালে তার এই যে বই, সেই বইটি কিন্তু এখানে প্রকাশ করা হয়। তিনি জেলে বন্দীদের ডায়েট এবং জীবনযাত্রার খরচের উপরে ভিত্তি করে ভারতের প্রথম একটি প্রাথমিক দারিদ্র্য সীমা বা পুষ্টির ন্যূনতম খরচের হিসাব কিন্তু দেন।
এই বইয়ে তিনি ব্রিটিশদের দ্বারা ভারতের সম্পদ লুণ্ঠনের ড্রেন থিওরি বা ড্রেন অফ ওয়েলথ ব্যাখ্যাও কিন্তু করেছিলেন। নেক্সট, স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোন কৃতিত্বটি সঠিকভাবে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে সম্পর্কিত? তো এখানে অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন, যা তাকে সর্দার উপাধি কিন্তু এনে দেয়। 1928 সালে গুজরাটের বারদৌলিতে কৃষকদের উপর ব্রিটিশ সরকারের অন্যায়ভাবে 30% খাজনা বৃদ্ধির বিরুদ্ধে প্যাটেল অহিংস আন্দোলন গড়ে তোলেন। তার অসাধারণ ও সফল নেতৃত্বের কারণে বারদৌলির নারীরা আদর করে তাকে সর্দার বা নেতা উপাধিতে কিন্তু ভূষিত করেন। এই আন্দোলন দেশ জুড়ে তার রাজনৈতিক মর্যাদা বিপুলভাবে বাড়িয়ে দেয়। নেক্সট, 1885 থেকে 1905 এই প্রাথমিক সময়কালে কংগ্রেসের আদি নেতাদের কেন মডারেট বা নরমপন্থী বলা হতো? তো কেন বলা হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি, কারণ তারা হচ্ছে আবেদন, নিবেদন, স্মারকলিপি ও আলোচনার মতো সাংবিধানিক পদ্ধতিতে সংস্কার চাইতেন। আর যারা হচ্ছে চরমপন্থী ছিলেন তারা কিন্তু এই বিশ্বাসে কিন্তু বিশ্বাস করতেন না। তারা কিন্তু সরাসরি কিন্তু মানে বলা যায় মানে আঘাত সেই সমস্ত বিষয়কে কিন্তু বিশ্বাসী ছিলেন। আমরা আরও ডিটেলস এখানে জেনে নেব। কংগ্রেসের প্রথম পর্বের নেতা কারা কারা ছিলেন? যার মধ্যে ছিল হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে। ব্রিটিশ বিচারবুদ্ধি ও সততার উপর বিশ্বাস রাখতেন তারা আইন অমান্য বা বৈপ্লবিক যে পন্থা সেটার বিরোধিতা করতেন বা বিরোধী ছিলেন। তারা মনে করতেন প্রার্থনা, আবেদন মানে হচ্ছে প্রেয়ার্স, পিটিশন, প্রোটেস্ট এবং আলোচনার মাধ্যমেই ধীরে ধীরে ভারতীয়দের রাজনৈতিক অধিকার আদায় করা কিন্তু সম্ভব। তারা এই বিশ্বাসী ছিলেন। যারা চরমপন্থী নেতা তারা কিন্তু এর বিরোধিতা করতেন। তারা চাইতেন যে বৈপ্লবিক পন্থা এই সমস্ত বিষয়গুলো বা আইন অমান্য এর মাধ্যমেই কিন্তু যে রাজনৈতিক অধিকার সেটা কিন্তু পাওয়া সম্ভব। তারা এই বিশ্বাসী ছিলেন। 1893 সালে স্বামী বিবেকানন্দ কোন আন্তর্জাতিক ঐতিহাসিক অনুষ্ঠানে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন? অনেকবার এই সমস্ত কোশ্চেন্সগুলো বলা যায় এসেছে পরীক্ষায়। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলন, যেটা 1893 সালে হয়েছিল। কোথায়? শিকাগোতে, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। তো এখানে আমরা রিলিজিয়ন্সে আরও দেখে নেব। 1893 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার শিকাগো শহরে আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ অংশ নেন। সেখানে তার বক্তৃতা শুরুতে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা মানে আমেরিকার ভগিনী ও ভাতৃবৃন্দ সম্বোধন বিশ্বজুড়ে আন্দোলন সৃষ্টি করে। এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি পাশ্চাত্য দরবারে সনাতন হিন্দু ধর্ম ও বেদান্ত দর্শনের যে মহান উদারতা ও শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু তিনি তুলে ধরেন এই সম্মেলনে। নেক্সট, ঔপনিবেশিক আমলে ভারতের ব্যাপক দারিদ্র্যের কথা পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের মাধ্যমে কে ফুটিয়ে তোলেন? দেখো রিপিট কোশ্চেন্স কিছুক্ষণ আগে করলাম আমরা। তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম ব্যক্তি যিনি পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেন যে ব্রিটিশরা কীভাবে ভারতের কাঁচামাল সস্তায় লুটে নিয়ে নিজেদের দেশের শিল্প সমৃদ্ধ করছে, এর বিনিময়ে ভারত কিছুই পাচ্ছিল না, যার ফলে ভারত ক্রমশ দুর্ভিক্ষ ও চরম দারিদ্র্যের মুখে পতিত হচ্ছিল। এই অর্থনৈতিক শোষণকেই তিনি ভারতের সমস্ত দারিদ্র্যের মূল কারণ হিসেবে কিন্তু চিহ্নিত করেন। নেক্সট, 1905 সালের বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল ভারতীয় জাতীয়বাদীরা কেন ব্যাপকভাবে বিরোধিতা করেছিলেন?
তো এক্ষেত্রে অপশন ডি কিন্তু হয়ে যাবে, বি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে এটি বাঙালিকে ধর্মীয় ও সাম্প্রদায়িক লাইনে কিন্তু বিভক্ত করতে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে কিন্তু মানে বলা যায় ব্যবহৃত হয়েছিল এই পার্টিশন অফ বেঙ্গল। এর মাধ্যমে কি হচ্ছে, একটা ধর্মীয় বিভাজন ঘটছে, ফলে যে মানে বলা যায় মূল যে লক্ষ্য, সেখান থেকে কিন্তু মানে জাতীয়বাদী যে আন্দোলন সেটাকে কিন্তু একদম দুর্বল করে তোলা হয়। এটাই মূলত মানে বিরোধিতা ছিল, এই কারণেই বলা যায়। ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাত দিলেও এর আসল উদ্দেশ্য ছিল কিন্তু রাজনৈতিক। তৎকালীন অবিভক্ত বাংলা ছিল ভারতীয় জাতীয়তাবাদের মূল কেন্দ্রবিন্দু। ব্রিটিশরা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বাঙালি তথা ভারতীয়দের এই যে একতাবদ্ধ আন্দোলন সেটাকে কিন্তু চিরতরে গড়িয়ে দিতে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন। 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ঐতিহাসিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালের ডিসেম্বরের বম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে মাত্র 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেস প্রথম সভা বসে জাতীয় কংগ্রেসের। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সর্বসম্মতিক্রমে এর প্রথম সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টেভিয়ান হিউম এই দল গঠনে কিন্তু বা এই দল প্রতিষ্ঠাতার মানে দলের যে প্রতিষ্ঠাতা হিসেবে কিন্তু তার মানে ভূমিকা কিন্তু তিনি পালন করেন, এই হিউম। নেক্সট, ভারতের আইকনিক জাতীয়তাবাদী উপন্যাস যেটার নাম হচ্ছে আনন্দমঠ, সেটা কে রচনা করেছিলেন সেটা জানতে চেয়েছে। তো আনন্দমঠ রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে এই কালজয়ী উপন্যাসটি লেখেন, যা 1770 সালে 76 মন্বন্তর এবং বাংলা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। এই উপন্যাসের মধ্যেই রয়েছে ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম গানটি। উপন্যাসটি পরাধীন ভারতের তরুণ সমাজ ও বিপ্লবীদের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিতে এবং দেশ ও মাতৃকাকে মুক্ত করার সংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কিন্তু কাজ করে। তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সময় লালা লাজপত রায়ের সাথে কোন গুরুত্বপূর্ণ অবদানটি সঠিকভাবে যুক্ত? তো এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে 1928 সালে সাইমন কমিশন বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া, যেখানে তিনি পুলিশের লাঠির আঘাতে মারাত্মক আহত হন। তো এখানে একটু ডিটেলস আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। পাঞ্জাব কিশোরী বলা হয় লালা লাজপত রায়কে। তো 1928 সালের 30 অক্টোবর লাহোরে কোনো ভারতীয় সদস্য না থাকা সাইমন কমিশন এর বিরুদ্ধে কালো পতাকা নিয়ে অহিংস মিছিলের নেতৃত্ব দেন তিনি। সেখানে ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কটের নির্দেশে মিছিলের উপর চরম বা বলা যায় নির্মম লাঠিচার্জ করা হয়। বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় 17ই নভেম্বর তিনি কিন্তু মারা যান। নিচের কোন ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন না? তো এখানে মনে রাখবে বাল গঙ্গাধর তিলক কিন্তু সদস্যদের মধ্যে ছিলেন না, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে। বাকি এনারা কিন্তু প্রত্যেকেই ছিলেন। ঠিক আছে, একটু ডিটেলস আমরা দেখে নেব। কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কংগ্রেস প্রতিষ্ঠা হয় হচ্ছে 1885 সালে। বাল গঙ্গাধর তিলক এর মূল সংগঠকদের তালিকায় ছিলেন না। তিলক পরবর্তীকালে 90-এর দশকে কংগ্রেসে যোগদান করেন এবং বিপিনচন্দ্র পাল ও লালা লাজপত রায়ের সাথে মিলে কংগ্রেসের ভেতরে চরমপন্থী যেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গোষ্ঠীর উত্থান ঘটে।
অন্য 3 ব্যক্তি কংগ্রেসের একদম প্রথম সারির প্রতিষ্ঠাকালীন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। নেক্সট, প্রথম পর্বের আন্দোলনে গোপালকৃষ্ণ গোখলের ভূমিকা নিচের কোন বিবৃতির মাধ্যমে সঠিকভাবে প্রকাশ পায়? তো এক্ষেত্রে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে তিনি সাংবিধানিক সংস্কার ও নরমপন্থী পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে তিনি সম্মানিত ছিলেন। গোপালকৃষ্ণ গোখলে একজন অত্যন্ত প্রাজ্ঞ নরমপন্থী নেতা, যিনি আইনসভার ভেতরে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক নীতির চুলচেরা সমালোচনা করতেন। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর মহাত্মা গান্ধী গোখলের রাজনৈতিক আদর্শ ও পরামর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং তাকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে মেনে নেন মহাত্মা গান্ধী। উনিশশো সালে গোপালকৃষ্ণ গোখলের সাথে আর কারা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমাজ প্রতিষ্ঠার প্রধান সহযোগী সদস্য ছিলেন? তো এক্ষেত্রে মাথায় রাখবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে নটিশ আপ্পাজি দ্রাবিড়, গোপালকৃষ্ণ দেহধর, অনন্ত বিনায়ক পটবর্ধন এরা কিন্তু ছিলেন তার সহযোগী। উনিশশো সালের 12 জুন পুনেতে এই মহান সামাজিক রাজনৈতিক সংস্থাটি গঠিত হয়। গোখলের মূল লক্ষ্য ছিল এমন একজন তরুণকে তৈরি করা যারা দেশসেবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয়দের সামাজিক কল্যাণে সাহায্য করবে। নটেশ দ্রাবিড়, জি.কে. দেওধর ও এ.ভি. পটবর্ধন এর অন্যতম প্রথম সারির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। নেক্সট, 1897 সালে গোপালকৃষ্ণ গোখলে ভারতের অর্থনৈতিক ও সামরিক ব্যয়ের বিষয়ে সাক্ষ্য দিতে ইংল্যান্ডে কোন কমিশনের সামনে হাজির হয়েছিলেন? তো কোন কমিশন? এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে প্রথম অপশন, যেটা হচ্ছে ওয়েলবি কমিশন। ব্রিটিশ সরকার ভারতের অর্থ বরাদ্দ ও সামরিক ব্যয়ের ভারতীয়করণ খতিয়ে দেখতে রয়্যাল কমিশন অন ইন্ডিয়া এক্সপেন্ডিচার গঠন করে গোখলে ইংল্যান্ডে গিয়ে এই কমিশনের সামনে তথ্য ও পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেন যে কিভাবে ভারতের নিজস্ব করদাতার টাকা ভারতীয়দের কল্যাণে ব্যয় না করে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সামরিক খাতে অপচয় করা হচ্ছে। নিচের কে জাতীয় কংগ্রেসের একজন অন্যতম বিশিষ্ট নরমপন্থী বা মডারেট শীর্ষ নেতা ছিলেন? তো এক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, তিনি হচ্ছেন ফিরোজ শাহ মেহতা। স্যার ফিরোজ শাহ মেহতা ছিলেন বম্বের এক প্রভাবশালী আইনজীবী এবং কংগ্রেসের আদি পর্বের অত্যন্ত শক্তিশালী নরমপন্থী নেতা। তিনি কংগ্রেসের ভেতরে চরমপন্থীদের উগ্র আন্দোলনের ঘোর বিরোধী ছিলেন এবং আইনি সীমার মধ্যে থেকে অধিকার আদায়ের নীতিতে আমৃত্যু অটল ছিলেন। বাকি 3 জন ভারতের চরমপন্থী ও সশস্ত্র বিপ্লবী ধারার প্রতিনিধিত্ব করতেন। বাকিদের যারা অপশনে রয়েছে তাদের কথা বলা হচ্ছে এখানে। উনিশশো সালের ফেব্রুয়ারিতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মহাত্মা গান্ধী হঠাৎ করে দেশব্যাপী চলা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? তো সেটা অপশন নাম্বার বি হয়ে যাবে, যেটা হচ্ছে চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতার দ্বারা পুলিশ ফাঁড়িতে আগুন ও হিংসাত্মক হামলা। এই হামলার জেরেই কিন্তু
তিনি কিন্তু এই যে দেশব্যাপী একটা চলা আন্দোলন, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, 1922 সালে কিন্তু গান্ধীজি কিন্তু এই আন্দোলন থেকে নিজেকে বলা যায় আন্দোলন বন্ধ করে দেন বা প্রত্যাহার করে নেন। 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরি চৌরায় এক অহিংস মিছিলে পুলিশ গুলি চালালে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা স্থানীয় থানায় আগুন ধরিয়ে দিলে 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। গান্ধীজি অহিংস নীতিতে কঠোর বিশ্বাসী থাকায় আন্দোলনের এই চরম হিংসাত্মক রূপ সহ্য করতে পারেননি এবং 12 ফেব্রুয়ারি বারদৌলিতে কংগ্রেসের সভায় আন্দোলন সম্পূর্ণ স্থগিতের ঘোষণা করেন। 1905 সালের বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলন কিভাবে ব্রিটিশ ঔপনিবেশিক নীতিকে প্রতিহত করার লক্ষ্য নির্ধারণ করেছিল। তো এক্ষেত্রে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। সেটা হচ্ছে দেশীয় বা দেশি শিল্পের বিকাশ ঘটানো এবং সম্পূর্ণভাবে বিদেশি পণ্য ও বস্ত্র বর্জন করা। স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র ছিল দুটি, স্বদেশী মানে নিজের দেশের জিনিস ব্যবহার করা, এবং বয়কট মানে হচ্ছে ম্যানচেস্টারের কাপড় ও লিভারপুলের লবণসহ সব ব্রিটিশ পণ্য বর্জন করা। মানুষ রাস্তায় নেমে বিদেশি কাপড়ে আগুন ধরায়। এর ফলে ভারতে নিজস্ব তাঁতশিল্প, সাবান, দেশলাই ও চামড়ার কারখানার মতো দেশীয় শিল্পের অভূতপূর্ব পুনরুজ্জীবন ঘটেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে চরমপন্থী বা যেটাকে এক্সট্রিমিস্ট ফেজ বলা হচ্ছে কোন সময়কালকে নির্দেশ করছে, মানে কোন সময়কালে এই চরমপন্থী পর্যায়ে লক্ষ্য করা যায়। তো সেটা হয়ে যাবে হচ্ছে 1905 থেকে 1919 খ্রিস্টাব্দ। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকেই কংগ্রেসে নরমপন্থীদের নিবেদন নীতির প্রতীক তরুণদের মোহভঙ্গ হয়। লালবাল পাল ও অরবিন্দ ঘোষের নেতৃত্বে চরমপন্থীদের প্রভাব বাড়ে, যারা 1919 সালে অর্থাৎ গান্ধীজির জাতীয় রাজনীতিতে পুরোদমে আসার আগে পর্যন্ত কংগ্রেসের আন্দোলনের মূল ধারাকে নিয়ন্ত্রণ করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে চরমপন্থী নেতাদের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, যেখানে বলা হচ্ছে শিবাজি এবং গণপতি উৎসবের মতো সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীককে রাজনৈতিক গণ আন্দোলনের হাতিয়ার করা হয়েছিল। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগাতে এবং তাদের একজোট করতে 1893 সালে গণপতি উৎসব এবং 1895 সালে শিবাজি উৎসব চালু করেন। ধর্মীয় উৎসবের আবহে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক বার্তা দেওয়া খুব সহজ ছিল, যা সাধারণ অবহেলিত জনতাকে জাতীয় আন্দোলনের মূল স্রোতে টেনে আনতে সাহায্য করেছিল। ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে কুখ্যাত মরলে মিন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল। তো মনে রাখবে 1909 সালে কিন্তু এই আইনটি প্রবর্তিত হয়। এই আইনটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামেও পরিচিত। তৎকালীন ভারত সচিব জন মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টোর নামানুসারে এর নামকরণ হয়। এই আইনের মূল লক্ষ্য ছিল নরমপন্থীদের খুশি করা এবং একই সাথে ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িক ফাটল ধরানো। কোন বিখ্যাত চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী নেতা মান্দালয় জেলে বন্দি থাকাকালীন গীতা রহস্য নামক গ্রন্থটি রচনা করেন। তো এক্ষেত্রে এই গ্রন্থটি রচনা করেন কে? বাল গঙ্গাধর তিলক। রাজদ্রোহের অপরাধে ব্রিটিশ সরকার বাল গঙ্গাধর তিলককে 1908 থেকে 1914 সাল পর্যন্ত বার্মা যেটা বর্তমান মিয়ানমার
মান্দালয় জেলে নির্বাসনে রেখেছিল, সেই সময়ে তিনি এই গ্রন্থটি রচনা করেন মারাঠি ভাষায়। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটার যদি আরও একটা নাম বলা হয় সেটা হচ্ছে মল্লমিন্ট সংস্কার দ্বারা নিচের কোন সুদূর প্রসারী বিধানটি আনা হয়েছিল? তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতীয় মুসলিমদের জন্য ইতিহাসে প্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা বা সেপারেট ইলেকটোরেট প্রবর্তন করা, তো এই বিষয়টা কিন্তু আনা হয়। এই আইনের মাধ্যমে মুসলিম ভোটারদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত করা হয়, যেখানে কেবল মুসলিমরাই ভোট দিতে পারবেন। এটি ছিল ভারতে প্রাতিষ্ঠানিক সাম্প্রদায়িকতার বীজ বপন করার ব্রিটিশ একটা চাল, যা পরবর্তীতে দেশভাগের একটা মূল কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে লর্ড মিন্টোকে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। 1909 সালে ব্রিটিশ সরকার মুসলিম লীগের কোন প্রধান দাবিটি সরাসরি মেনে নিয়ে আইন পাশ করেছিল? তো সেটা হচ্ছে অপশন নাম্বার বি, যেটা কিছুক্ষণ আগে আমরা জানলাম, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা বা সেপারেট ইলেকটোরেটস। 1906 সালে নবাব সলিমুল্লাহ ও আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হওয়ার পর তারা লর্ড মিন্টোর কাছে মুসলিমদের জন্য আলাদা রাজনৈতিক সুরক্ষার দাবি জানায়। ব্রিটিশরা জাতীয় আন্দোলনকে দুর্বল করতে মুসলিম লীগের এই যে সাম্প্রদায়িক পৃথক নির্বাচনের দাবি, সেটা কিন্তু 1909 সালের আইনে অন্তর্ভুক্ত করে নেয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐতিহাসিক ফাটল বা বিভাজন, যেটাকে বলা হচ্ছে সুরাট স্প্লিট, 1907 সালের কোন অধিবেশনে ঘটে? এই সুরাট অধিবেশন সেটা কত সালে হয়? এটা সুরাট অধিবেশনই হবে যেটা চাইছে এখানে। তো সেটা হচ্ছে 1907 সালে কিন্তু এটা হয়। এর মাধ্যমেই কিন্তু চরমপন্থী এবং নরমপন্থীতে কিন্তু কংগ্রেস বিভাজিত হয়ে যায়। 1907 সালে সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষকে সভাপতি করা নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে তীব্র বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। চরমপন্থীরা লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন এবং স্বদেশী আন্দোলনের ব্যাপ্তি পুরো ভারতে ছড়াতে চেয়েছিলেন। এই মতভেদের জেরে চরমপন্থীদের কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়, যা সুরাট বিভাজন নামে পরিচিত। প্রাথমিক জাতীয়তাবাদী পর্বে চরমপন্থী বা উগ্রপন্থী নেতাদের রাজনৈতিক আন্দোলনের মূল চালিকা শক্তি বা কৌশল কী ছিল? তো এক্ষেত্রে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। সেটা হচ্ছে বিদেশি পণ্য বর্জন এবং দেশীয় মিল ও কুটির শিল্পের মাধ্যমে স্বদেশীর ব্যাপক প্রচার। চরমপন্থীরা বিশ্বাস করতেন যে ব্রিটিশদের উপর শুধু আবেদন করে স্বাধীনতা আসবে না, তাদের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত করতে হবে। তাই তারা বিদেশি বস্ত্র, নুন, চিনি বর্জনের ডাক দেন, সাধারণ মানুষকে দেশি জিনিস তৈরিতে উদ্বুদ্ধ করেন, যা জন আন্দোলনকে শহরের ড্রয়িং রুম থেকে বের করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যায়। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু এটা। শ্রী অরবিন্দ ঘোষ ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী পর্যায়ে মূলত কিভাবে নিজের তাত্ত্বিক ও রাজনৈতিক অবদান রেখেছিলেন? তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সেটা হচ্ছে আধ্যাত্মিক আদর্শের সাথে জাতীয়তাবাদকে যুক্ত করে নিষ্ক্রিয় প্রতিরোধ এবং বর্জনের তত্ত্ব প্রচার করেন তিনি। অরবিন্দ ঘোষ তার বন্দে মাতরম পত্রিকার নিবন্ধগুলোতে দেশমাতৃকাকে কেবল একটি মানচিত্র বা মাটি হিসেবে না রেখে এক জীবন্ত দেবী বা শক্তি হিসেবে আরাধনা করার কথা বলেন। তিনি ব্রিটিশদের সাথে সব রকমের সহযোগিতা বন্ধ করার জন্য নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্সের কৌশল বাতলে দেন, যা পরবর্তীতে গান্ধীজির সত্যাগ্রহের ভিত গড়েছিল। ভাইসরয় লর্ড কার্জনের কোন কুখ্যাত নীতি
বা সিদ্ধান্তটি 19 শতকের শুরুতে ভারতীয় শিক্ষিত সমাজ ও জাতীয়তাবাদীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এখানে একটু মিস্টেক হয়েছে, 1904 সাল হবে এটা। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাশ করা, যার মাধ্যমে উচ্চশিক্ষায় সরকারি নিয়ন্ত্রণ চরম কঠোর করা হয়। লর্ড কার্জন মনে করতেন ভারতের বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষিত যুব সমাজই হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কারখানা। তাই তিনি 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে সিনেট ও সিন্ডিকেট ভারতীয়দের সংখ্যা কমিয়ে দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি বা ব্রিটিশ সিভিলিয়ানদের কড়া সেন্সরশিপ ও নিয়ন্ত্রণ চাপিয়ে দেন। চরমপন্থী নেতাদের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের ধারণায় মূল ও মৌলিক বৈপ্লবিক পরিবর্তনটি কি এসেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। সেটা হচ্ছে নরমপন্থী আবেদন ও ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের বদলেই উগ্র বা আপোষহীন পদ্ধতিতে স্বরাজ অর্জনের ডাক। তিলক গর্জে উঠে বলেছিলেন, স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এই কথাটি বলেছেন হচ্ছে তিলক। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মনে রাখবে, এটা অনেক পরীক্ষায় এসেছে তোমাদের। চরমপন্থীরা ব্রিটিশদের অধীনে ছোটোখাটো চাকরি বা সংস্কার চাননি, তারা চেয়েছিলেন স্বরাজ বা পূর্ণ নিয়ন্ত্রণাধিকার এবং তা আদায়ের জন্য তারা গণবিক্ষোভ, ধর্মঘট ও বর্জনের মতো আপোষহীন পথ বেছে নেন। 1905 সালের 7 আগস্ট ঐতিহাসিক স্বদেশী ও বয়কট আন্দোলনটি বাংলার কোন বিখ্যাত সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা রেজলিউশন পাশ করা হয়? তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে ক্যালকাটা টাউন হল। 1905 সালের 20 জুলাই কার্জন সাহেব যখন আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করার কথা ঘোষণা করেন, তার প্রতিবাদে 7 আগস্ট কলকাতার ঐতিহাসিক টাউন হলে এক বিশাল ছাত্র ও আপামর জনতার মহাসভা বসে। এই সভাতেই সর্বতসম্মতিক্রমে ব্রিটিশ পণ্য বয়কট করার ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় এবং স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা কিন্তু হয় এখান থেকেই। 1930 সালের 18 এপ্রিল রাতে কে এক বিশাল সশস্ত্র বিপ্লবী দলের নেতৃত্ব দিয়ে চট্টগ্রামের ব্রিটিশ রাজকীয় অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত স্কুলের শিক্ষক সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন। তার নেতৃত্বে অনন্ত সিংহ, গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার একদল তরুণ বিপ্লবী ব্রিটিশ পুলিশ ও সামরিক বাহিনীর দুটি প্রধান অস্ত্রাগার দখল করেন, টেলিফোন থেকে টেলিগ্রাফের তার কেটে দেন এবং চট্টগ্রামে কিছুদিনের জন্য ব্রিটিশ শাসন সম্পূর্ণ অচল করে স্বাধীন সরকার ঘোষণা করেন। 1904 সালে মহারাষ্ট্রে কে তার ভাই বাবা সাহেব সাভারকারের সাথে মিলে গোপন বিপ্লবী সমিতি, যেটা হচ্ছে অভিনব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। মানে এক কথায় বলা হয়েছে যে অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি হয়ে যাবেন অবশ্যই অপশন নম্বর বি, যেটা হচ্ছে ভীরি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। 1899 সালে নাসিকে সাভারকার ভাইয়েরা প্রথমে মিত্রমেলা নামে একটি সংগঠন গড়ে তোলেন। এখানে সালটা একটু মিস্টেক হয়েছে। ইতালির বিপ্লবী জোসেফ ম্যাৎসিনির ইয়ং ইতালির আদলে এর নাম পরিবর্তন করে রাখায় অভিনব ভারত।
এটি ছিল বোম তৈরি ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া একটি সশস্ত্র গোপন বিপ্লবী নেটওয়ার্ক, যার সদস্যরা নাসিকের কালেক্টর জ্যাকসন হত্যাসহ একাধিক অ্যাকশনে জড়িত ছিলেন। 1912 সালে দিল্লির চাঁদনি চকে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর ছোড়া বম এবং হত্যার ঐতিহাসিক পরিকল্পনাটি কোন বিপ্লবীদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের জমকালো শোভাযাত্রার সময় ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের হাতির পিঠে বোম ছুঁড়ে মারা হয়। ভাইসরয় গুরুতর আহত হলেও বেঁচে যান, কিন্তু তার মহাবত মারা যায়। এই সাহসী অপারেশনের মূল মাস্টারমাইন্ড ছিলেন রাসবিহারী বসু, যিনি পরবর্তীতে ছদ্মবেশে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জাপানে পালিয়ে যেতে সক্ষম হন। বিখ্যাত বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের কানপুরে কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1924 খ্রিস্টাব্দে। 1924 সালের অক্টোবর মাসে শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল, যোগেশচন্দ্র চ্যাটার্জি প্রমুখ বিপ্লবীরা কানপুরে এক বৈঠকের মাধ্যমে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি বা যেটাকে বলা হচ্ছে HRA প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতে একটি গণতান্ত্রিক ফেডারেল সাধারণতন্ত্র বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পরবর্তীতে 1928 সালে চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিংয়ের নেতৃত্বে এর নাম বদলে HSRA মানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন রাখা হয়। ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি থেকে এটাকে কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন করা হয় যখন 1928 সালে চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং এটার সঙ্গে যুক্ত হচ্ছে। 1925 সালের 9 আগস্ট উত্তরপ্রদেশের ঐতিহাসিক কাকুরি ট্রেন লুণ্ঠন বা ডাকাতি অ্যাকশনটি নিচের কোন বিপ্লবী দল দ্বারা পরিচালিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, যেটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আই থিঙ্ক আমি এখানে একটু মিস্টেক তোমাদের বলে ফেললাম, আর্মি আই থিঙ্ক বলেছি আমি, তো সেটা অ্যাসোসিয়েশন হবে। যাই হোক, এখানে বলা হচ্ছে বিপ্লব পরিচালনার জন্য অস্ত্রের টাকা জোগাড় করতে HRA মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর বিপ্লবী রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, তারপর রওশন সিং, রাজেন্দ্র লাহিড়ী প্রমুখরা সাহারানপুর থেকে লখনৌগামী 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি কাকুরি স্টেশনের কাছে থামান এবং ট্রেনের সরকারি লোহা সিন্দুক ভেঙে টাকা লুট করেন। এই মামলায় পরবর্তীতে 4 জন শীর্ষ বিপ্লবীকে ব্রিটিশ সরকার ফাঁসি দেন। ব্রিটিশ ভারতের বিখ্যাত ইন্ডিয়ান কাউন্সিল একটি প্রথম ভারতের গণতান্ত্রিক ইতিহাসে সাম্প্রদায়িক ও পৃথক নির্বাচন ব্যবস্থার ধারণা প্রবর্তন করে। কোনটি হবে এখানে সঠিক উত্তর? আমরা কিছুক্ষণ আগে দেখলাম অপশন নাম্বার ডি হবে, এখানে ভুল হয়েছে একটু, এটা 1909 হবে সঠিক উত্তর। তো এটি 1909 সালের মর্লেমেন্টো আইন মানে সংস্কার আইন। এই আইনের মূল লক্ষ্যই ছিল ভারতীয় হিন্দু এবং মুসলমানদের রাজনৈতিক স্বার্থকে চিরতরে আলাদা করে দেওয়া, যাতে তারা কখনো একসাথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ গণ আন্দোলন তৈরি করতে না পারে। এটি ছিল ব্রিটিশদের সুচতুর ভাগ কর ও শাসন কর নীতির চূড়ান্ত রূপ, বা যেটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট
বা মর্লেমেন্টো সংস্কারের ফলে নিচের কোন প্রশাসনিক বা আইনসভার পরিবর্তন বাস্তবায়িত হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, বাজেট আলোচনার ক্ষমতা প্রদান, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম কোনো ভারতীয় অন্তর্ভুক্তি। এই আইনের মাধ্যমে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 করা হয়। ভারতীয় সদস্যরা প্রথমবার বাজেটের উপর প্রশ্ন করার ও প্রস্তাব আনার অধিকার পান। সবচেয়ে বড় কথা, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যেটা হচ্ছে এসপি সিনহা, প্রথম ভারতীয় সদস্য হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে বা এক্সিকিউটিভ কাউন্সিলে আইন বিষয়ক সদস্য হিসেবে কিন্তু যোগ দেওয়ার সুযোগ পান। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন, যেটা হচ্ছে 1935-এ তৈরি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা নিচের কোন প্রধান প্রশাসনিক কাঠামোটি ঘোষণা করা হয়েছিল? তো এক্ষেত্রে অপশন নাম্বার ডি হবে, যেটা হচ্ছে প্রাদেশিক স্তরে স্বায়ত্তশাসন এবং কেন্দ্রে একটি অল ইন্ডিয়া যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামো। 1935 সালের এই বিশাল আইনটি ছিল বর্তমান ভারতীয় সংবিধানের মূল উৎস। এর মাধ্যমে 1919 সালের প্রদেশের দ্বৈত শাসন তুলে দিয়ে প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয় এবং কেন্দ্রে গভর্নর জেনারেল অধীনে আংশিক দ্বৈত শাসন আনা হয়। এটি ব্রিটিশ ভারতের প্রদেশ ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিল, যদিও রাজ্যগুলোর আপত্তির কারণে ফেডারেশনটি চালু করা যায়নি। 1931 সালে মহাত্মা গান্ধী এবং ব্রিটিশ ভাইসরয়ের মধ্যে হওয়া কোন ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের দেশব্যাপী চলা আইন অমান্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এই, সেটা হচ্ছে গান্ধী আরওয়েন চুক্তি। 1931 সালের 5 মার্চ লন্ডনে চলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের অংশগ্রহণ সুনিশ্চিত করতে গান্ধীজি এবং ভাইসরয় লর্ড আরওয়েনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার হিংসাত্মক কাজে লিপ্ত নয় এমন সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে রাজি হয় এবং উপকূলের মানুষকে নিজেদের ব্যবহারের জন্য নুন তৈরির অধিকার দেয়। এর বিনিময়ে গান্ধীজি আন্দোলন স্থগিত করে লন্ডনে যেতে সম্মত হন। কোন অত্যন্ত দমনমূলক ও কালো আইন পাশের ঘটনাটি সরাসরি 1919 সালে মহাত্মা গান্ধীকে দেশ জুড়ে প্রথম রাওলাট সত্যাগ্রহ শুরু করতে বাধ্য করেছিল? তো এক্ষেত্রে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। সেটা হচ্ছে কোনো ওয়ারেন্ট বা ট্রায়াল ছাড়াই সন্দেহভাজন যে কোনো ভারতীয়কে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার অনুমতি দেওয়ার যে আইন, সেই আইন পাশ করার বিরুদ্ধে কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন এই রাওলাট সত্যাগ্রহ শুরু করতে। স্যার সিডনি রাওলাটের কমিটির সুপারিশে 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, যাকে সাধারণ মানুষ রাওলাট আইন বা কালো কানুন বলতো, পাশ করে। এই আইনে পুলিশকে চরম ক্ষমতা দেওয়া হয়েছিল যে কোনো ভারতীয় সেলফ সন্দেহের বশে, মানে কোনোরূপ কোনো সন্দেহ হলেই তাকে কিন্তু বছরের পর বছর কিন্তু জেলে রাখা যাবে। গান্ধীজি একে মানুষের মৌলিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরিপন্থী বলে এর বিরোধিতা করেন এবং সত্যাগ্রহের তিনি কিন্তু ডাক দেন। 1919 সালের ঐতিহাসিক রাওলাট সত্যাগ্রহ শুরু করার মাধ্যমে গান্ধীজি মূলত ব্রিটিশদের কোন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন? তো এক্ষেত্রে আমরা এক্ষুনি দেখলাম, আমি এটা নতুন করে বলছি না, সেটা হচ্ছে দেখো, পুলিশ বিচার এবং ট্রায়াল ছাড়াই কিন্তু মানে শাস্তি দেওয়া এবং
তাকে জেলে রাখার যে ক্ষমতা, অসীম ক্ষমতা, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। বাকিটা আমি বলছি না এখান থেকে। নেক্সট 55 নম্বর কোশ্চেন। 1977 সালের মে মাসে নবগঠিত জনতা পার্টি সরকারের আমলে নিযুক্ত ঐতিহাসিক শাহ কমিশনের মূল উদ্দেশ্য বা ফোকাস কী ছিল? তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে 1975 থেকে 77 সালের অভ্যন্তরীণ জরুরি অবস্থার বা এমার্জেন্সি হওয়ার সময় চরম ক্ষমতার অপব্যবহার এবং সরকারি বাড়াবাড়ি ও দুর্নীতির অভিযোগ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা। ইন্দিরা গান্ধী সরকার কর্তৃক জারিকৃত 21 মাসের কুখ্যাত জরুরি অবস্থা, যেটা হচ্ছে 1975 থেকে 1977 শেষ হওয়ার পর জনতা পার্টি ক্ষমতায় আসে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে.সি. শাহের নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন জরুরি অবস্থার সময় নির্বিচারে বিরোধী নেতাদের গ্রেপ্তার, জোরপূর্বক বন্ধ্যাকরণ এবং সংবাদপত্রের কণ্ঠরোধের মতো বেআইনি সরকারি ক্ষমতা অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য প্রমাণসহ পেশ করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরেই কত সালে বামপন্থী মতাদর্শের একদল তরুণ নেতা মিলে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা যেটাকে সিএসপি বলা হচ্ছে গঠন করেছিলেন? তো সেটা হয়ে যাবে হচ্ছে 1934 সালে। 1934 সালে মে মাসে পাটনায় আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া প্রমুখ সমাজতান্ত্রিক ভাবধারার নেতারা মিলে কংগ্রেসের অভ্যন্তরে এই বামপন্থী গোষ্ঠীটি গড়ে তোলে। তারা মনে করতেন স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি হওয়া উচিত দেশের কৃষক, মজুর ও শ্রমিক শ্রেণীকে একজোট করা এবং স্বাধীনতার পর ভারতে একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে বা সম্মেলনে অংশ নেওয়া কোন প্রভাবশালী গোষ্ঠীটি অত্যন্ত জোর দিয়ে দাবি করেছিলেন যে তাদের নিজস্ব শাসিত এলাকায় কংগ্রেসের কথা বলার কোনো আইনি অধিকার নেই? তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, সেটা হচ্ছে ভারতীয় দেশীয় রাজ্যের রাজন্যবর্গ বা রাজপুত্ররা। দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে মহাত্মা গান্ধী দাবি করেন যে ভারতের একমাত্র এবং প্রকৃত প্রতিনিধি হল কংগ্রেস, কিন্তু হায়দ্রাবাদ, মহীশূর, কাশ্মীর প্রভৃতি দেশীয় রাজ্যের রাজারা এবং মুসলিম লীগ ও বি.আর. আম্বেদকর এই দাবির তীব্র বিরোধিতা করেন। রাজন্যবর্গ স্পষ্ট জানিয়ে দেন যে তারা নিজেদের রাজ্যের সার্বভৌমত্ব বজায় রাখতে চান এবং কংগ্রেস তাদের প্রজাদের ভাগ্য নির্ধারণ করার কেউ নয়। 1920 সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের বিশেষ করে কলকাতা অধিবেশনে মহাত্মা গান্ধীর কোন অসহযোগ কৌশলটি আন্দোলনের মূল ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল? তো সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার বি, যেখানে বলা হচ্ছে সরকারি স্কুল, কলেজ, আদালত এবং আইনসভা সম্পূর্ণরূপে বর্জন করা এবং ঘরে ঘরে খাদি ও চরকার ব্যবহার বাড়ানো। লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতার এই বিশেষ অধিবেশনে গান্ধীজি তার বিখ্যাত অসহযোগ আন্দোলনের প্রস্তাব পেশ করেন। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনকে অচল করে দেওয়া। হাজার হাজার ছাত্র সরকারি স্কুল ছেড়ে বেরিয়ে আসে। সিআর দাস ও মতিলাল নেহরুর মতো আইনজীবীরা আদালত বর্জন করেন এবং বিদেশি কাপড়ের দোকানে পিকেটিং শুরু হয়। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মহারাষ্ট্রের সাতারাতে গড়ে ওঠা সমান্তরাল বিপ্লবী সরকার বা পতি সরকার এর সশস্ত্র স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে কী বলা হতো? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম, যেটা হচ্ছে সেবাদল ও তুফান দল। নানা পাতিল এবং ওয়াই.বি. চ্যাবনের নেতৃত্বে সাতারাতে ব্রিটিশ শাসনকে সম্পূর্ণ হাঁটিয়ে দীর্ঘস্থায়ী সমান্তরাল বা পতি সরকার গঠিত হয়। এই সরকারের অধীনে একদল লাঠি ও অস্ত্রধারী যুবকদের নিয়ে তুফান দল ও সেবাদল গঠন করা হয়েছিল। তারা গ্রামে গ্রামে গিয়ে খাজনা আদায় বন্ধ করত, ব্রিটিশদের গুপ্তচর ও ডাকাতদের লাঠিপেটা করে
শাস্তি দিত এবং নিজস্ব গণ আন্দোলন চালিয়ে বিচার করত। অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পশতুনদের মধ্যে গড়ে ওঠা সম্পূর্ণ অহিংস গণসংগঠন খুদাই খিদমতগার এর মূল প্রতিষ্ঠাতা ও সর্বাধিনায়ক কে ছিলেন? তো এক্ষেত্রে অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি ছিলেন খান আব্দুল গফর খান। তো খান আব্দুল গফর খানকে আদর করে সীমান্ত গান্ধী বলা হতো। তিনি কঠোর যোদ্ধা, পশতুনদের মধ্যে গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের বাণী ছড়িয়ে দেন। 1929 সালে খুদাই খিদমতগার, যার অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক, গঠন করেন। তাদের পোশাকের রঙের জন্য তাদের লাল কুর্তি বা লাল জামাদারি বাহিনীও বলা হতো। 1930 সালের আইন অমান্য আন্দোলনে পেশোয়ারে তাদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত কুখ্যাত দেশীয় মুদ্রণ আইন, যেটা হচ্ছে 1878 সালে হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, এর মূল উদ্দেশ্য কী ছিল সেটাই জানতে চেয়েছে এখানে। তো মূল উদ্দেশ্য হচ্ছে অপশন নম্বর এ, যেখানে বলা হচ্ছে ইংরেজি ছাড়া অন্যান্য সব ভারতীয় ভাষার সংবাদপত্রে স্বাধীনতা কেড়ে নেওয়া এবং ব্রিটিশ বিরোধী সমালোচনা সম্পূর্ণভাবে যেন স্তব্ধ করা হয় সেই বিষয়টা লক্ষ্য রাখা। এই আইনটি মূলত আনা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোমপ্রকাশ সহ একাধিক বাংলা সংবাদপত্রের মুখ বন্ধ করতে, যা লর্ড লিটনের গণবিরোধী নীতি ও দিল্লির বিলাসবহুল দরবারের তীব্র সমালোচনা করেছিল। এই আইনে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল কোনো আঞ্চলিক কাগজ সরকারের বিরুদ্ধে কিছু লিখলে তার প্রেস ও সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া যাবে। এই বৈষম্যমূলক আইনের জন্য একে গ্যাগিং অ্যাক্ট বা মুখ বন্ধকারী আইন বলা হতো। (1878) সালের দমনমূলক দেশীয় মুদ্রণ আইন, যেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সুনির্দিষ্টভাবে কোন ধরনের সংবাদ মাধ্যম বা প্রকাশনাকে টার্গেট বা লক্ষ্য করে আনা হয়েছিল? এক্ষুনি আমরা দেখলাম, সেটা হচ্ছে মূলত হচ্ছে ভারতীয় বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রকাশিত যে সমস্ত সংবাদপত্র ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা করত তাদের এই বিষয়টা ছিল এখানে। এই আইনের সবচেয়ে বড় দ্রুততা ছিল এটি ইংরেজি সংবাদপত্রের উপর লাগু হতো না, কেবল ভারতীয় ভাষার যেমন বাংলা, মারাঠি, উর্দু কাগজের উপর লাগু হতো। এই আইনের থেকে বাঁচতে শিশির কুমার ঘোষের বিখ্যাত বাংলা সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা এক রাতের মধ্যে রাতারাতি নিজেকে ইংরেজি ভাষার সংবাদপত্রে রূপান্তরিত করে ফেলেছিল। ভারতীয়দের বিনা লাইসেন্সে অস্ত্র রাখা বা বহন করা নিষিদ্ধ করে আনা কুখ্যাত অস্ত্র আইন, যেটা হচ্ছে 1878 আর্মস অ্যাক্ট 1878, কোন ভাইসরয়ের আমলে পাস হয়েছিল? তো এক্ষেত্রে অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে লর্ড কার্জন। 1878 সালের এই অস্ত্র আইনের মাধ্যমে লর্ড লিটন ভারতীয়দের জন্য কোনো লাইসেন্স ছাড়া পিস্তল বা তলোয়ার রাখা সম্পূর্ণ ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেন। কিন্তু বর্ণবাদী চরিত্রের চরম বহিঃপ্রকাশ ঘটিয়ে এই আইনে শ্বেতাঙ্গ বা ইউরোপীয়দের লাইসেন্স দেওয়ার নিয়ম থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল। মানে সব ব্রিটিশরা তাদের দিক দিয়ে সবগুলোতেই ছাড়, আর দেশীয় যারা ভারতের ছিল তাদেরকে মানে সব দিক দিয়েই মানে বলা যায় নির্মম অত্যাচার করার একটা কৌশল। এই চরম বৈষম্যের কারণে সারা ভারতে ব্রিটিশ বিরোধী অসন্তোষের আগুন জ্বলে ওঠে। শের সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন আদর্শগতভাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ থেকে মূলত কোন ক্ষেত্র থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল? তো এক্ষেত্রে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, সেটা হচ্ছে আলিগড় আন্দোলন ভারতীয় মুসলিমদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের প্রসার চেয়েছিল, আর আর্য সমাজ বৈদিক শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন চেয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান মনে করতেন ভারতীয় মুসলিমদের পিছিয়ে পড়ার মূল কারণ ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞান থেকে দূরে থাকা। তাই তিনি 1875 সালে
আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়, তিনি প্রতিষ্ঠা করেন। অন্যদিকে 1875 সালে বোম্বেতে গঠিত আর্য সমাজ, যেখানে বেদের দিকে ফিরে যাও, ব্যাক টু বেদাস স্লোগান দিয়ে শুদ্ধ বৈদিক হিন্দু সমাজের গোড়াপত্তন করতে চেয়েছিলেন। 19 শতকে মহাত্মা জ্যোতিরাও ফুলে কর্তৃক মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত কোন সমাজ সংস্কার আন্দোলনটির মূল লক্ষ্য ছিল নিম্ন বর্ণের দলিত ও শূদ্রদের সামাজিক শোষণের হাত থেকে রক্ষা ও উত্থান ঘটানো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সত্যশোধক সমাজ। এখানে সালটাও ইম্পর্টেন্ট মনে রাখবে, সেটা হচ্ছে 1873 সালে সেপ্টেম্বর মাসে জ্যোতিরাও ফুলে পুনেতে সত্যশোধক সমাজ বা সত্যের সন্ধানকারী সমাজ প্রতিষ্ঠা করেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রাহ্মণ পুরোহিততন্ত্রের অত্যাচার থেকে নিম্নবর্গের হিন্দু, দলিত ও কৃষকদের মুক্ত করা, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছানো এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করা। তিনি এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। জ্যোতিরাও ফুলে রচিত কোন বিখ্যাত কালেজীয় গ্রন্থটি আমেরিকার কৃষ্ণাঙ্গ দাসপ্রথা বিরোধী আন্দোলনের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল? তো এক্ষেত্রে গুলামগিরি হয়ে যাবে সঠিক উত্তর। জ্যোতিরাও ফুলে 1873 সালে মারাঠি ভাষায় গুলামগিরি রচনা করেন, যার অর্থ হচ্ছে দাসত্ব। বইটি লেখেন তিনি ভারতের উচ্চ বর্ণের দ্বারা নিম্নবর্গের মানুষের উপরে চাপিয়ে দেওয়া সামাজিক লাঞ্ছনা ও অস্পৃশ্যতাকে আমেরিকার কৃষ্ণাঙ্গদের উপর চলা অমানবিক দাসপ্রথার সাথে তুলনা করেন। আমেরিকার গৃহযুদ্ধে আব্রাহাম লিঙ্কন কর্তৃক দাসপ্রথা বিলুপ্তির ঘটনাকে সম্মান জানাতেই তিনি আমেরিকানদের উৎসর্গ করেছিলেন। 19 শতকের শুরুতে কলকাতার প্রগতিশীল সমাজে রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত আত্মীয় সভার মূল আধ্যাত্মিক বা সামাজিক উদ্দেশ্য কী ছিল? তো এক্ষেত্রে সি হয়ে যাবে সঠিক উত্তর। হিন্দু ধর্মের সব রকম মূর্তি পূজা বা যেটা হচ্ছে পুত্তলিকতার বিরোধিতা করা এবং উপনিষদের বিশুদ্ধ একেশ্বরবাদী দর্শনের যৌক্তিক ব্যাখ্যা প্রচার করা। রামমোহন রায় ছিলেন সনাতন হিন্দু ধর্মের ভেতরের কুসংস্কার, অর্থহীন যাগযজ্ঞ ও মূর্তি পূজার বিরোধী ছিলেন রামমোহন রায়। তিনি বেদ ও উপনিষদ পাঠ করে প্রমাণ করেন যে হিন্দু ধর্মের মূল বাণী হল এক মেবা দ্বিতীয়ম বা এক পরমেশ্বরের উপাসনা। আত্মীয় সভার ঘরোয়া বৈঠকে তিনি একেশ্বরবাদী দর্শনের উপর আলোচনা ও শাস্ত্রীয় বিতর্ক পরিচালনা করতেন, যা পরে ব্রাহ্ম সমাজের রূপ নেয়। ব্রাহ্ম সমাজের কোন মূল বৈশিষ্ট্যটি সনাতন হিন্দু ধর্মীয় অনুশীলনের বিরুদ্ধে গিয়ে তাদের সংস্কারবাদী ও আধুনিক ব্যাখ্যাকে সবচেয়ে নিখুঁতভাবে তুলে ধরে? তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কেবল এক নিরাকার ঈশ্বরের বা একেশ্বরবাদী উপাসনা প্রচার করা এবং যে কোনো রূপের মূর্তি পূজা ও ধর্মীয় পশুবলি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা। 1928 সালে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ যেটা পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয় স্থাপন করেন। এর মূল ট্রাস্ট ডিড বা দলিলে স্পষ্ট লেখা হয় এই সমাজের উপাসনা গৃহে কোনো মূর্তি, ছবি খোদাই করা প্রতিকৃতি থাকবে না। এখানে কোনো রকম বলিদান বা জাতপাতের বিচার ছাড়া কেবল পরম ব্রহ্মের আধ্যাত্মিক প্রার্থনা সঙ্গীত হবে, যা হিন্দু ধর্মকে ভেতর থেকে আধুনিক করার বড় প্রচেষ্টা ছিল। 1875 সালে বোম্বেতে কে ঐতিহাসিক আর্য সমাজ আন্দোলনের গোড়াপত্তন করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন প্রখ্যাত বৈদিক পণ্ডিত ও সমাজ সংস্কারক। তিনি হিন্দু সমাজ থেকে মূর্তি পূজা, বাল্যবিবাহ, পুরোহিততন্ত্র ও অস্পৃশ্যতা দূর করতে আর্য সমাজ গঠন করেন। তিনি মূল বেদকে হিন্দু ধর্মের
একমাত্র অভ্রান্ত সত্য উৎস বলে মনে করেন। তার বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ আর্য সমাজের মূল আদর্শ ও দর্শনের আকুর গ্রন্থ। স্বামী দয়ানন্দ সরস্বতীর সময়ে তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের তুলনায় আর্য সমাজের সাপ্তাহিক বা সাধারণ সভাগুলোর একটি অত্যন্ত অনন্য প্রগতিশীল বৈশিষ্ট্য কী ছিল? তো এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর, যেটা হচ্ছে সমাজের নারীরা পুরুষদের সাথে সম্পূর্ণ সমান মর্যাদায় যজ্ঞে ও বেদ পাঠে অংশগ্রহণ করতে পারতেন। প্রাচীন বৈদিক যুগের দোহাই দিয়ে দয়ানন্দ সরস্বতী প্রমাণ করেছিলেন যে বেদ পাঠ করার এবং যজ্ঞ করার অধিকার পুরুষদের মতো নারীদেরও সমানভাবে আছে। আর্য সমাজ নারীদের পর্দার আড়াল থেকে বের করে এনে শিক্ষার অধিকার দেয় এবং যজ্ঞের বেদিতে পুরুষদের পাশাপাশি তাদের ব্যবস্থা করে, যা তৎকালে এক অভূতপূর্ব সামাজিক বিপ্লব এনেছিল। এখন বলা যায় আবার সেই আমরা উল্টো দিকেই যাচ্ছি। আগে কতটাই আগে দেখলে আমরা যদি দেখি যে প্রাক বৈদিক যুগে সে সময় কিন্তু নারীদের কিন্তু যথেষ্ট কিন্তু সেখানে কিন্তু বলা যায় সম্মান ছিল, তারা কিন্তু যথেষ্ট কিন্তু সেখানে মান মর্যাদা পেত। শুধুমাত্র যে পুরুষতান্ত্রিক সমাজ সেই সময় ছিল, কিন্তু নারীদের প্রধান যদি বলা হয় যে প্রাধান্য, সেটা কিন্তু ভালোই সেই সময় কিন্তু ছিল। নেক্সট বলা হচ্ছে 19 শতকের মধ্যভাগে ভারতে বিধবা বিবাহ আইন পাশ করানোর পেছনে কোন মহান ভারতীয় পণ্ডিত এবং সমাজ সংস্কারের অবদান সবচেয়ে প্রধান ছিল? তো তিনি হচ্ছেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতা থেকে শ্লোক উদ্ধৃত করে প্রমাণ করেন যে শাস্ত্রে হিন্দু বিধবাদের পুনরায় বিবাহের স্পষ্ট অনুমতি রয়েছে। তার অক্লান্ত পরিশ্রম ও প্রায় 1000 মানুষের সই করা পিটিশনের ভিত্তিতে লর্ড ক্যানিংয়ের আমলে 1856 সালের 26শে জুলাই বিখ্যাত হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যেটা হচ্ছে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 পাস হয়। তিনি নিজের একমাত্র ছেলের বিয়েও এক বিধবা কন্যার সাথে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নেক্সট, পুনেতে সারদা সদন এবং মুক্তি মিশন স্থাপন করা মহান নারী পণ্ডিতা রামাবাইয়ের কাজের প্রধান উদ্দেশ্য বা ফোকাস কী ছিল? তো এক্ষেত্রে প্রধান এখানে হয়ে যাবে হচ্ছে অবহেলিত, সমাজ পরিত্যক্ত ও উচ্চবর্ণের বিধবা নারীদের শিক্ষা, আশ্রয় ও স্বনির্ভর ক্ষমতায়ন প্রদান করা। পণ্ডিতা রমাবাই ছিলেন একজন অসাধারণ সংস্কৃত পণ্ডিত ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত। 1879 সালের তিনি পুনেতে সারদা সদন প্রতিষ্ঠা করেন, যেখানে মূলত ভারতের অসহায় বাল্যবিধবা ও অত্যাচারিত নারীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে তাদের বিভিন্ন হাতের কাজ ও বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হতো, যাতে তারা সমাজে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে পারে। নেক্সট কোশ্চেন রয়েছে রাজা রামমোহন রায়ের জীবনের সমাজ সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঐতিহাসিক ও গৌরবময় সামাজিক অর্জন কোনটি ছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় অমানবিক সতীদাহ প্রথা চিরতরে আইনিভাবে নিষিদ্ধ করা, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। নিজের বৌদির জীবন্ত চিতায় দাহ হওয়ার নির্মম দৃশ্য দেখে রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের শপথ নেন। প্রাচীন হিন্দু শাস্ত্র ঘেঁটে তিনি প্রমাণ করেন যে সতীদাহ কোনো ধর্মীয় অবশ্য পালনীয় কর্তব্য নয়। তার দীর্ঘ আন্দোলনের ফলে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বর রেগুলেশন 17 জারির মাধ্যমে সতীদাহ প্রথাকে সম্পূর্ণ বেআইনি এবং নরহত্যা হিসেবে ঘোষণা করেন। নেক্সট 74 নম্বর কোশ্চেন আমাদের বলা হচ্ছে
1870 সালের মহারাষ্ট্রে পুনে শহরের এক প্রভাবশালী সামাজিক ও রাজনৈতিক সংগঠন হিসেবে পুনা সর্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এদের মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মহাদেব গোবিন্দ রানাদে। তিনি প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনীন। তো এখানে আমরা দেখে নেব আরও ডিটেলসে। বিচারপতি মহাদেব গোবিন্দ রানাদে এবং জি.ভি. যোশী মিলে 1870 সালে পুনা সার্বজনীন সভা গঠন করেন। এর মূল উদ্দেশ্য ছিল সাধারণ কৃষক ও জনগণের অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষাকে ব্রিটিশ সরকারের দরবারে পৌঁছে দেওয়া এবং সরকারের অন্যায় কর নীতির বিরুদ্ধে আইনি প্রতিবাদ গড়ে তোলা। এটি পরবর্তীতে জাতীয় কংগ্রেসের উত্থানের একটি অন্যতম শক্তিশালী অগ্রদূত সংগঠন হিসেবে কাজ করেছিল। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স। নেক্সট বলা হচ্ছে 1828 সালে রামমোহন রায় কলকাতায় সমাজ ও ধর্মের আমূল সংস্কার সাধনের উদ্দেশ্যে কোন ঐতিহাসিক সংস্থানটি স্থাপন করেছিলেন? তো এক্ষেত্রে অবশ্যই ব্রাহ্ম সমাজ হয়ে যাবে সঠিক উত্তর, যেটা 1828 সালে রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আরও ডিটেলসে জেনে নেব। 1828 সালের 20 আগস্ট রামমোহন রায় প্রথম ব্রাহ্ম সভা গঠন করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত লাভ করে। এটি ছিল ভারতের প্রথম প্রাতিষ্ঠানিক ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন, যা হিন্দু ধর্মের বহু ঈশ্বরবাদ, পৌত্তলিকতা ও জাতিভেদ প্রথার মূলে আঘাত করে একটি উদার, যুক্তিবাদী ও প্রগতিশীল সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিল। 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের আকস্মিক মৃত্যুর পর কে ব্রাহ্ম সমাজের মূল দায়িত্ব গ্রহণ করেন এবং আন্দোলনকে বাঁচিয়ে রাখেন? তো তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ যখন চরম সংকটে পড়ে, তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং এর হাল ধরেন। তিনি তার প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে ব্রাহ্ম আন্দোলনের তত্ত্ব ও দর্শনকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন এবং একে একটি সুসংগঠিত রূপ দান করেন। 1870 এর দশকের শুরুতে বাংলায় হওয়া বিখ্যাত সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হওয়ার পিছনের কোন কারণটি সরাসরিভাবে দায়ী ছিল? তো এক্ষেত্রে ডি নাম্বার অপশন কারেক্ট হবে, যেখানে বলা হচ্ছে 1770 সালের 76 মন্বন্তরের চরম ভয়াবহতা সত্ত্বেও কোম্পানির নির্মম বলপূর্বক কর আদায় এবং সন্ন্যাসীদের তীর্থযাত্রার উপর ট্যাক্স বসানো। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মারা যায়। এমন পরিস্থিতিতেও নিষ্ঠুর কোম্পানি কর মুক্ত করেনি, উল্টে জোর করে খাজনা জারি রাখে। একই সাথে হিন্দু সন্ন্যাসী ও মুসলিম ফকিরদের দীর্ঘদিনের অবাধ তীর্থযাত্রার উপর কর বসানো হয়। ক্ষিপ্ত হয়ে ভবানী পাঠক ও মজনু শাহের নেতৃত্বে সন্ন্যাসী ও বস্তুহারা চাষিরা মিলে কোম্পানির কোঠিগুলি লুট করতে শুরু করে। তো এইভাবেই কিন্তু বিদ্রোহের সূচনা ঘটে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মুসলিম কৃষকদের দ্বারা দীর্ঘ সময় ধরে চলা কুখ্যাত মোপলা বিদ্রোহ বা মাপিলা বিদ্রোহ সৃষ্টির প্রধান আর্থসামাজিক কারণ কী ছিল? তো এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর, ব্রিটিশদের বৈষ্ণবমূলক নতুন ভূমি রাজস্ব আইন এবং উচ্চবর্ণের হিন্দু জমিদারের দ্বারা মোপলা চাষিদের উপর অমানবিক শোষণ ও উচ্ছেদ নীতি হচ্ছে এই যুদ্ধের বা বলা যায় এই বিদ্রোহের
মূল কারণ। কেরালার মালাবার অঞ্চলের মুসলিম চাষিদের মোপলা বা মাপিলা বলা হতো। ব্রিটিশরা মালাবার দখল করার পর পুরনো প্রথা ভেঙে উচ্চবর্ণের হিন্দু জমিদারদের জমির একচ্ছত্র মালিক বানিয়ে দেয়। চাষিদের উপর অতিরিক্ত খাজনা চাপায়। খাজনা দিতে না পারলে চাষিদের জমি থেকে নির্মমভাবে উচ্ছেদ করা হতো। এই চরম অর্থনৈতিক শোষণের জেরেই 19 শতক থেকে শুরু করে 1921 সাল পর্যন্ত বারবার রক্তক্ষয়ী মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। ভারতে ইসলাম ধর্মের আদি শুদ্ধিকরণ ও ব্রিটিশ বিরোধী ভাবাদর্শে চালিত ওয়াহাবি আন্দোলন মূলত কোন অঞ্চল থেকে ভারতে প্রথম ছড়িয়ে পড়তে শুরু করেছিল? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের বাংলা থেকেই কিন্তু এই আন্দোলন কিন্তু শুরু হয়। আরবের আব্দুল ওহাবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতে শাহা ওয়ালি উল্লাহ এবং পরে রায়বেরেলির সৈয়দ আহমদ এই আন্দোলনের সূচনা করেন। তবে বাংলায় মীর নিসার আলী বা তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন এক অত্যন্ত শক্তিশালী রূপ নেয়। তিতুমীর 24 পরগনার নারকেলবেড়িয়ায় তার বিখ্যাত বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1922 থেকে 24 সালের দিকে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলের পার্বত্য উপজাতিদের নিয়ে হওয়া বিখ্যাত রাম্পা বিদ্রোহ এর কিংবদন্তি আদিবাসী কে ছিলেন? তো এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর আল্লুরি সীতারামা রাজু। তিনি ছিলেন কিন্তু এই রাম্পা বিদ্রোহের আদিবাসী কিংবদন্তি নেতা। ব্রিটিশ সরকার মাদ্রাজ অরণ্য আইন 1882 পাস করে আদিবাসীদের ঐতিহ্যবাহী পডু, যেটাকে ঝুম চাষ বলা হয়, এবং জঙ্গল থেকে কাঠ ও ফলমূল সংগ্রহ নিষিদ্ধ করে দেয়। এর বিরুদ্ধে আদিবাসী বা বলা যায় বিদ্রোহী নেতা সীতারাম রাজু আদিবাসীদের সংগঠিত করে গেরিলা যুদ্ধ শুরু করেন। তিনি নিজে আদিবাসী না হলেও তাদের অধিকারের জন্য জীবন দেন। অতি সম্প্রতি আর নামে একটা সিনেমা হয়েছে, আশা করি প্রত্যেকে দেখেছো তোমরা। এই সিনেমা কিন্তু এই বিপ্লবীর উপরে ভিত্তি করেও মানে অনেকটা বিষয় রয়েছে, যদিও অনেকটা কাল্পনিক এই সিনেমাটা, বাট কিছু বিষয় অবশ্যই রয়েছে, তোমরা নামটাও পাবে সেখানে। 1828 থেকে 33 সালের দিকে আসামে ব্রিটিশদের প্রতিশ্রুতি ভঙ্গ ও রাজত্ব গ্রাসের চেষ্টার বিরুদ্ধে হওয়া আহোম বিদ্রোহ এর মূল নেতা কে ছিলেন? তো মূল নেতা ছিলেন হচ্ছে গোমধর কুয়ার। প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সময় ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ শেষ হলে তারা আসাম ছেড়ে চলে যাবে, কিন্তু যুদ্ধ জয়ের পর ব্রিটিশরা আসাম তো ছাড়েনি, উল্টে আহোম রাজ্যকে, তখন সেটাকে আহোম রাজ্য বলা হতো, আহোম রাজ্যকে নিজেদের সাম্রাজ্যভুক্ত করার চেষ্টা করে। এর প্রতিবাদে আহোম রাজবংশের কুমার গোমধর কুয়ারের নেতৃত্বে 1828 সালে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যদিও ব্রিটিশরা আধুনিক অস্ত্রের জেরে এই বিদ্রোহ দমন করে। 19 শতকে বাংলায় ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত ফরায়েজি আন্দোলন এর সাথে নিচে কোন নেতা যুক্ত? তো তিনি হয়ে যাবেন দুদু মিয়া। ঠিক আছে, দাদু মিয়া হয়ে গেছে, এটা দুদু মিয়া হয়ে যাবে। হাজি শরীয়ত উল্লাহ 1818 সালে পূর্ব বাংলায় এই আন্দোলনের সূচনা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন, যিনি দুদু মিয়া নামে সমধিক ছিলেন, মানে পরিচিত ছিলেন, এই আন্দোলনকে কৃষকদের
অধিকার রক্ষার এক শক্তিশালী লড়াইয়ের রূপ দেন। তিনি ঘোষণা করেছিলেন যে জমি আল্লাহর দান, তাই জমির উপর ট্যাক্স বসানোর কোনো অধিকার কারও নেই। তিনি লাঠিয়াল বাহিনী গড়ে তুলে নীলকর ও জমিদারদের উচ্ছেদ রেখেছিলেন। 1831 থেকে 32 সালের দিকে ছোটনাগপুর অঞ্চলে হওয়া ঐতিহাসিক কোল বিদ্রোহ শুরু হওয়ার মূল ও প্রধান কারণ কোনটি ছিল? তো মূল কারণ যদি বলা হয় তো প্রথম অপশনটা হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে আদিবাসীদের বংশানুক্রমিক জমি কেড়ে নিয়ে বহিরাগত মহাজন, ঠিকাদার ও বণিকদের হাতে তুলে দেওয়াই হচ্ছে এই কোল বিদ্রোহের মূল কারণ ছিল। কোল আদিবাসীরা বহু শতাব্দী ধরে নিজেদের জমিতে স্বাধীনভাবে চাষবাস করে আসছিল, কিন্তু ব্রিটিশরা তাদের এলাকায় জমিদারি এনে কোল প্রধানদের জমি কেড়ে নেয় এবং বহিরাগত মুসলিম, শিখ ও হিন্দু মহাজনদের লিজ দেয়। এই বহিরাগত, যাদের আদিবাসীরা ডিকু বলতো, কোলদের উপর চড়া সুদ ও বেগার শ্রম চাপায়। এর প্রতিবাদে বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে কোলরা তীর ধনুক নিয়ে এক সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলে। নেক্সট বলা হচ্ছে 1830 থেকে 31 সালের দিকে মহীশূর রাজ্যের কৃষকেরা ও প্রজারা মিলে উড়িয়ার রাজবংশের কুশাসনের বিরুদ্ধে কেন এক বিশাল মহীশূর বিদ্রোহ গড়ে তুলেছিলেন? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে ব্রিটিশদের পরোক্ষ মদদে রাজ দরবার কর্তৃক কৃষকদের উপর অসহ্য মাত্রায় রাজস্ব ও করের চাপ বৃদ্ধি করা ছিল হচ্ছে এর মূল কারণ। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের পতনের পর ব্রিটিশরা পুরনো উড়িয়ার হিন্দু রাজবংশকে নামমাত্র সিংহাসনে বসান। রাজা ব্রিটিশদের বিপুল বার্ষিক সাবসিডি দিতে গিয়ে নিজের রাজ্যের প্রজাদের উপর অত্যাচার শুরু করে কর আদায় শুরু করেন। কর আদায়ের অধিকার বড় বড় ইজারাদারদের ডেকে নিলাম করা হতো, যারা কৃষকদের উপর চরম জুলুম চাপাতো। এর ফলে 1830 সালে নগর প্রদেশে এক বিশাল বিদ্রোহের সূচনা হয়, যা দমনে পরে ব্রিটিশ সৈন্য ডাকতে হয়েছিল। 1817 সালে উড়িষ্যার ব্রিটিশদের বিরুদ্ধে হওয়া ঐতিহাসিক পাইক বিদ্রোহ, যাকে অনেকেই ভারতের প্রথম স্বাধীনতার লড়াইও বলে থাকেন, তা কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? তো এটা ওড়িশা বলেই দিয়েছে প্রশ্নেই, আবার উড়িষ্যা বলছে কোথায় সংগঠিত হয়েছিল। উড়িষ্যা তো প্রশ্নেই বলে দেওয়া হয়েছিল। যাই হোক, তো এক্ষেত্রে আমরা ডিটেলস যদি দেখি, উড়িষ্যার খুরদার রাজার প্রথাগত লাঠিয়াল ও সৈনিক বাহিনীকে পাইক বলা হতো। তারা সামরিক সেনার বিনিময়ে বংশানুক্রমিকভাবে নিষ্কর জমি ভোগ করত। ব্রিটিশরা, এটা 1803 হবে, 1803 সালে উড়িষ্যা দখল করার পর পাইকদের এই নিষ্কর জমি কেড়ে নেয় এবং নতুন কঠোর নীতি চাপায়। এর প্রতিবাদে খুরদার রাজার সেনাপতি বক্সি জগবন্ধু বিদ্যাধরের নেতৃত্বে পাইকরা তীর, ধনুক ও তরবারি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক তীব্র ও সফল বিদ্রোহ ঘোষণা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে উত্তর পূর্ব ভারতের কোন পার্বত্য অঞ্চলে ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক কুকি বিদ্রোহ সংঘটিত হয়েছিল? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে, কুকি বিদ্রোহ হচ্ছে মণিপুরে সংঘটিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে কুলি বা কায়িক শ্রমের জন্য মণিপুরের কুকি উপজাতির যুবকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজেদের ভিটেমাটি ছেড়ে সুদূর ইউরোপে গিয়ে যুদ্ধ করতে কুকিরা সম্পূর্ণ অস্বীকার করে এবং তাদের প্রধানদের নেতৃত্বে মণিপুর ও সংলগ্ন পার্বত্য এলাকায় ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে, যা দমনে ব্রিটিশদের প্রায় 2 বছর সময় লেগে গিয়েছিল।
1920 এর দশকে উত্তরপ্রদেশের অবধ অঞ্চলে বাবা রামচন্দ্র এর নেতৃত্বে পরিচালিত হওয়া বিখ্যাত কৃষক আন্দোলনটির মূল চরিত্র কেমন ছিল? তো অপশন সি হবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে এটি ছিল শোষক তালুকদার ও জমিদারদের মাত্রাতিক খাজনা ও বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে এক তীব্র গ্রামীণ কৃষক আন্দোলন। বাবা রামচন্দ্র ছিলেন একজন সন্ন্যাসী যিনি ফিজি দ্বীপপুঞ্জের চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করে ভারতে ফিরেছিলেন। তিনি অবধের কৃষকদের রামায়ণের শ্লোক শুনে একজোট করেন। তৎকালীন অবধের তালুকদাররা কৃষকদের কাছ থেকে চড়া হারে নজরানা, যেটাকে বলা হচ্ছে ঘুষ, এবং অতিরিক্ত কর আদায় করত এবং কথায় কথায় জমি থেকে তাড়িয়ে দিত। বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই শোষণের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা পরবর্তীকালে জওহরলাল নেহরুর দৃষ্টি আকর্ষণ করেছিল। 1899 থেকে 1900 সালের দিকে ছোটনাগপুরের রাঁচি অঞ্চলে হওয়া ভারতের অন্যতম বৃহত্তম ও বিখ্যাত আদিবাসী বিদ্রোহ মুন্ডা উলগুলান কোন মহান নেতার সাথে যুক্ত ছিল? তো এটা হয়ে যাবে বিরসা মুন্ডা। সঠিক উত্তর বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা নিজেকে ভগবানের দূত বা ধরতি আবা বা পৃথিবীর পিতা বলে ঘোষণা করেন। মুন্ডাদের ঐতিহ্যবাহী যৌথ জমি চাষের প্রথা খুদ কাছেই ব্রিটিশরা এসে ধ্বংস করে দেয় এবং জমি মহাজনদের হাতে দিয়ে দেয়। এর বিরুদ্ধে বিরসা মুন্ডা উলগুলান এক বিদ্রোহের ডাক দেন। তীরের আঘাত ব্রিটিশদের পরাস্ত করার স্বপ্ন দেখিয়ে তিনি স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠার লড়াই করেছিলেন। মাত্র 25 বছর বয়সে রাঁচি জেলে কলেরায় আক্রান্ত হয়ে আবার এখানে সন্দেহ করা হয় যে তিনি বিষ প্রয়োগে তার মৃত্যু ঘটে বা তিনি শহীদ হন। 1855 থেকে 57 সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতালরা মূলত সুনির্দিষ্টভাবে কাদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র ক্ষোভ ও তীরধনুক চালনা করেছিলেন? তো এখানে হয়ে যাবে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা, শোষক জমিদার, বহিরাগত মহাজন ও লোভী ব্যবসায়ী শ্রেণী। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের পর সাঁওতালদের নিজেদের এলাকা, যেটা হচ্ছে দামিন ই কোহো, যেটা কোথায় রাজমহল পাহাড়ের পাদদেশে অঞ্চলে বহিরাগত দিকু ও মহাজনদের প্রবেশ ঘটে। এই মহাজনেরা 50% থেকে 500% পর্যন্ত চড়া সুদে সাঁওতালদের ঋণ দিত এবং টাকা শোধ করতে না পারলে তাদের জমি কেড়ে নিয়ে কৃতদাসে পরিণত করত। এদের বিরুদ্ধে সিধু কানু, চাঁদ ভৈরব এই 4 ভাইয়ের নেতৃত্বে সাঁওতালেরা তীর ধনুক টাঙ্গি নিয়ে ব্রিটিশদের রেল লাইন উপড়ে ফেলে এবং মহাজনদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। ঠিক আছে, কতটা এরা তাহলে নির্মম ছিল বুঝতেই পারছো যে 50% থেকে সেটা একদম 500% পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হতো এবং না দিতে পারলে তাদের জমিটাই কেটে নেওয়া হতো। নিচের কোন আদিবাসী বা আঞ্চলিক বিদ্রোহটির ভয়াবহতা ও তীব্রতা এতটাই ব্যাপক ছিল যে ব্রিটিশ সরকারকে তা দমন করতে সুদূর দূরবর্তী প্রদেশ থেকে কামান ও বিশাল নিয়মিত সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল? তো ডি নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম ও ছোটনাগপুর অঞ্চলে হওয়া কোল বিদ্রোহ, যা সরাসরি ব্রিটিশ রাজকীয় ক্ষমতাকে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। 1831 সালের কোল বিদ্রোহের তীব্রতা ব্রিটিশদের স্তম্ভিত করে দিয়েছিল। কোল বিদ্রোহীরা পুরো ছোটনাগপুর অঞ্চলের সরকারি অফিস, থানা ও কাচারি পুড়িয়ে দিয়ে ব্রিটিশ শাসনকে অচল করে দেয়। বিদ্রোহ এমন আকার নিয়ে যে কোম্পানিকে বেনারস, দানাপুর ও সম্বলপুর থেকে পদাতিক ও অশ্বারোহী বাহিনী এবং আধুনিক আর্টিলারি বা কামান এনে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর কয়েক হাজার কোলকে হত্যা করে তবেই এই বিদ্রোহ দমন করতে হয়েছিল।
1857 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী এবং ঝাঁসির বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাঈ কত সালে গোয়ালিয়রের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের সাথে লড়াই করতে শহীদ হন? তো সালটা কত হবে? 1858। মনে রাখবে, ইউনিক একটা কোশ্চেন। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, যেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, এর শিকার হয়ে ঝাঁসি হাতছাড়া হওয়ার পর রানী লক্ষ্মীবাঈ 1857 সালের বিদ্রোহে যোগ দেন। তিনি পুরুষ বেশে পিছে দত্তক পুত্রকে বেঁধে তরবারি হাতে ব্রিটিশদের জেনারেল হিউ রোজের বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করেন। ঝাঁসি পতনের পর তিনি তাতিয়া টোপের সাথে মিলে গোয়ালিয়র দুর্গ দখল করেন। 1858 সালের 17 জুন গোয়ালিয়রের কাছে কোটাহ কি সেরাই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সাথে লড়াইয়ে এই মহান বীরাঙ্গনা বীরগতি প্রাপ্ত হন। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা 1857 সালের ঐতিহাসিক মহাবিদ্রোহ 10 মে প্রথম কোন সেনানিবাস বা স্থান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়? তো এটা হয়ে যাবে হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে মিরাট। আর মিরাট যদি না থাকে তো এটা কিন্তু হয়ে যাবে ব্যারাকপুর। যদিও 29শে মার্চ, যেটা কিন্তু 29শে মার্চ, ঠিক আছে, দেওয়া হয়েছে 29শে মার্চ 1857 ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম চর্বি মাখানো কার্তুজ ব্যবহারে অস্বীকার করে ব্রিটিশ অফিসারকে গুলি করেছিলেন, কিন্তু বিদ্রোহের আসল সূত্রপাত যদি বলা হয় সেটা হচ্ছে 10 মে মিরাট সেনানিবাস থেকেই শুরু হয়। সেখানে তৃতীয় বেঙ্গল লাইট ক্যাভালরির বিদ্রোহীরা দলে দলে বিদ্রোহ ঘোষণা করেন, নিজেদের বন্দী সতীর্থদের জেল ভেঙে মুক্ত করেন, ব্রিটিশ অফিসারদের হত্যা করে মারো ফিরিঙ্গিকো স্লোগান দিয়ে 11 মে সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 1857 সালের বিদ্রোহের পর অযোধ্যা বা লখনৌ অঞ্চলের বিদ্রোহী সিপাহীদের নিয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়া কোন বিদ্রোহ যুদ্ধটিতে মৌলভী আহমদ উল্লাহ শাহ সরাসরি নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের হারিয়েছিলেন? তো এক্ষেত্রে চীন হাটির যুদ্ধ হয়ে যাবে সঠিক উত্তর। তো কিছু ইউনিক কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আগামী এক্সামগুলোর জন্য, সেগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। ফৈজাবাদের মৌলভী আহমদ উল্লাহ শাহ ছিলেন 1857 সালের বিদ্রোহের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও সামরিক নেতা, যার মাথার উপর ব্রিটিশরা 50,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিল। 1857 সালের 30শে জুন লখনৌয়ের কাছে চিনহাটে ব্রিটিশ লেডি লরেন্সের বিশাল বাহিনীর মুখোমুখি হন তিনি। আহমদ উল্লাহ শাহের অসামান্য যুদ্ধ কৌশলের কাছে ব্রিটিশ বাহিনী খড়কুটোর মতো উড়িয়ে যায় এবং তারা পিছু হটে লখনৌ রেসিডেন্সির ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1857 সালের মহাবিদ্রোহে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহীদের প্রাথমিক বিজয়ের পর ব্রিটিশ সরকার পুনরায় ভারতের নিয়ন্ত্রণ ফিরে পেতে কোন সুসংগঠিত পাল্টা কৌশলটি নিয়েছিল? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হচ্ছে একে একে প্রধান বিদ্রোহী কেন্দ্রগুলো যেমন হচ্ছে দিল্লি, লখনৌ পুনর্দখল করা, চরম দমনমূলক নতুন মার্শাল ল পাশ করা, অনুগত জমিদার ও দেশীয় রাজাদের বিপুল পুরস্কার ও জমির প্রলোভন দেওয়া। ব্রিটিশরা পাঞ্জাব ও দক্ষিণ ভারত থেকে অতিরিক্ত বিশ্বস্ত গোর্খা ও শিখ সৈন্য আনিয়ে দিল্লি অবরোধ করে। সেপ্টেম্বর 1857 দিল্লি পুনর্দখল করে তারা এমন আইন পাশ করে যার ফলে সাধারণ অফিসাররাও যে কোনো সন্দেহভাজন ভারতীয়কে দেখামাত্র ফাঁসি দিতে পারত। একই সঙ্গে যে সমস্ত রাজা ও জমিদার বিদ্রোহে যোগ না দিয়ে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিলেন, যেমন গোয়ালিয়র সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, তাদের জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার রাজকীয় প্রতিশ্রুতি দেওয়া হয়। 1857 সালে বিদ্রোহের সময় উত্তরপ্রদেশের মিরাটের কাছে অবস্থিত পারগানা বারুদ অঞ্চলের 84 গ্রামের জাট কৃষকদের একজোট করে ব্রিটিশদের রসদ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া মহান স্থানীয় জননেতা কে ছিলেন? তো তিনি ছিলেন হচ্ছে শাহ আলম।
শাহ আলম ছিলেন বাগপত বা বারুদ অঞ্চলের একজন সাধারণ কিন্তু অত্যন্ত প্রভাবশালী কৃষক নেতা। তিনি সিপাহীদের বিদ্রোহের খবর পেয়ে নিজেদের এলাকার 84টি গ্রামের জাট চাষিদের একত্রিত করেন, ব্রিটিশদের বাংলো ও সেতু ধ্বংস করে দেন। তিনি মিরাটে অবরুদ্ধ ব্রিটিশদের খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন এবং ব্রিটিশদের জন্য বিপুল রসদ জোগাড় করেছিলেন। 1857 সালের জুলাই মাসে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ব্রিটিশ অফিসার ডানলপের হাতে তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে, তো এই কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি। 96 নাম্বার কোশ্চেন, যে ডিটেলসটা তোমরা পড়ে নিতে পারো। আমি 97 যে কোশ্চেন্স রয়েছে সেখান থেকে শুরু করছি, যেখানে বলা হচ্ছে 1857 সালে বিদ্রোহের পর ঠিক আগে লর্ড ডালহৌসির নির্দেশে কোন ব্রিটিশ আধিকারিক অবোধ প্রদেশকে কুশাসনের মিথ্যা অজুহাতে জোরপূর্বক গ্রাস করেছিলেন, যা অবধের সিপাহীদের মধ্যে তীব্র ও ক্ষোভের জন্ম দিয়েছিল? তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো লর্ড ডালহৌসি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1856 সালে লর্ড ডালহৌসি অবধের নবাব ওয়াজিদ আলী শাহের উপর কুশাসনের অপবাদ চাপিয়ে অবধ প্রদেশটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। নবাবকে সপরিবারে কলকাতায় নির্বাসনে পাঠানো হয়। ব্রিটিশদের এই চরম অন্যায় ও বিশ্বাসঘাতকতা অবধের মানুষের মনে তীব্র আঘাত করে। উল্লেখ্য, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 3/4 মানে 3/4 দেওয়া সিপাহী আসত অবধের কৃষকদের পরিবার থেকে। নিজেদের নবাবের এই অপমান ও নিজেদের জমির উপর ব্রিটিশদের চড়া ট্যাক্স বসানোর ফলে অবধের সিপাহীরা 1857 সালের বিদ্রোহে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কোন অতি সংবেদনশীল ধর্মীয় ও সামরিক ইস্যুটি মূলত 10 মে 1857 সালে মিরাটে হওয়া সিপাহী বিদ্রোহের একদম তাৎক্ষণিক কারণ হিসেবে কাজ করেছিল? তো এটা অবশ্যই অপশন নাম্বার হয়ে যাবে সঠিক বি, যেটা হচ্ছে কার্তুজ। ব্রিটিশ সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেল এর প্রবর্তন, যার কার্তুজের ঢাকনাটি দাঁত দিয়ে কাটার নিয়ম ছিল এবং ছড়াতে শুরু করেছিল যে ওতে লক্ষ্মী ও শুয়োরের চর্বি মাখানো আছে। ঠিক আছে, আমরা একটু ডিটেলস জেনে নিই, একটু ভুল আছে আই থিঙ্ক মনে। দেখো, 1856 সালে সেনাবাহিনীতে পুরনো ব্রাউন ব্যাস বন্দুকের বদলে আধুনিক 1857 হবে এটা রাইফেল আনা হয়। এই রাইফেলগুলি টোটো বা কার্তুজের উপর অংশটি দাঁত কেটে দিয়ে বন্দুকে ভরতে হতো। দমদম ও ব্যারাকপুর সেনানিবাসে তীব্র গুজব, যা পরে সত্য প্রমাণিত হয়, ছড়িয়ে পড়ে যে এই কার্তুজের চর্বি তৈরি হয় গরুর চর্বি দিয়ে, যা হিন্দুদের কাছে পবিত্র ও পূজনীয়, এবং শুয়োরের চর্বি, যা মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা হারাম। তো এই সমস্ত ব্যবহার করা হয়। এটা প্রথমে গুজব ছিল, বাট পরবর্তীতে কালে কিন্তু এটা প্রমাণিত হয়। সিপাহীরা মনে করেন ব্রিটিশরা তাদের ধর্ম নাশ করে খ্রিস্টান বানানোর চক্রান্ত করছে, যা সিপাহীদের বারুদ ঠাসা কোপে আগুনের সল্তের মতো কাজ করেছিল। ঠিক আছে, এটা 56 হবে, সেখান থেকে বিষয়টা হয়। দেন 57তে বিষয়টা প্রত্যেকে জানতে পারে যে এটা সঠিকই। 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান সামরিক রণকৌশলী এবং গোয়ালিয়র ও কানপুরের বীরযোদ্ধা তাঁতীয় টোপেকে শিবপুরের জঙ্গলে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর ব্রিটিশরা কত সালে ফাঁসি দেয়? তো অপশন নাম্বার সি হয়ে যাবে, সেটা হচ্ছে 1859 সালে। এগুলি ইউনিক কোশ্চেন্স, যে এই ধরনের কোশ্চেন্স আসে তোমরা বুঝতে পারছো। তার মানে যেমন রানী লক্ষ্মীবাই দেখলাম যে কত সালে মারা যায় সেটাই এসেছে, আর রানী লক্ষ্মীবাই আমরা কত দেখলাম, এটা হচ্ছে 1858, আর আমরা তাঁতিয়া টোপে দেখছি 1859। তো মনে রাখবে এটা, তাঁতিয়া টোপে এবং এই দুটো। তাঁতিয়া টোপের আসল নাম ছিল হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে। তিনি নানা সাহেবের সেনাপতি হিসেবে কানপুর মুক্ত করেন এবং পরে লক্ষ্মী বাইয়ের সাথে মিলে
গোয়ালিয়র পুনরুদ্ধারে অসামান্য বীরত্ব দেখান। রানী লক্ষ্মীবাঈয়ের মৃত্যুর পর তিনি মধ্য ভারতের জঙ্গলে আশ্রয় নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সফল গরিলা যুদ্ধ বজায় রেখেছিলেন। কিন্তু তারই বন্ধু নরবজের রাজা মান সিং ব্রিটিশদের সাথে গোপনে হাত মিলিয়ে ঘুমের ঘোরে তাতিয়া টোপেকে ধরিয়ে দেন। এর সংক্ষিপ্ত সামরিক ট্রায়ালের পর 1859 সালের 18 এপ্রিল মধ্যপ্রদেশের শিবপুরীতে এই মহান বীরকে ফাঁসি দেওয়া হয়, যার সাথেই 1857 সালের মহাযুদ্ধের শেষ স্ফুলিঙ্গটি নিভে যায়। তো এই ছিল টোটাল 99 কোশ্চেন্স, যার মধ্যে একটা কোশ্চেন্স টাইপিং মিস্টেক ছিল। টোটাল 98 কোশ্চেন্স আমরা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো প্রত্যেকেই আশা করছি বিগত ভিডিওগুলো দেখেছো আমাদের, যেখানে আমরা প্রাচীন ভারত, মধ্য ভারত আলোচনা করেছি। আজকে মডার্ন হিস্ট্রি কমপ্লিট হলো, অ্যান্ড এর পিডিএফগুলো আমি একসাথে তোমাদের 3টা পিডিএফ আজকে প্রোভাইড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে তোমরা ভিডিও দেখে দেন তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো। আমি রাত্রের দিকে সেই পিডিএফগুলো পাঠিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।